যার যত ল্যাকিংস আছে সেগুলো নিয়ে এখনই কাজ করার সময়। গেল। আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা, আমরা শুরু করতেছি আমাদের ঢাকা বোর্ড 2023 এর প্রশ্ন দিয়ে। ওকে, ঢাকা বোর্ড 2023 এর প্রশ্ন। দেখো ফার্স্ট কোয়েশ্চেন আসে কি আমাদের, হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধার প্রক্রিয়াকে কি বলে? ঠিক আছে, প্রথম প্রশ্নে কি হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধার প্রক্রিয়াকে কি বলে, এগুলো তোমরা অনেক ভালো করে পারো। এখন দেখো 2 নাম্বার চ্যাপ্টার থেকে আমি যদি তোমাকে বলি যে এমসিকিউ টপিক হিসেবে কোনটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে 2 নাম্বার চ্যাপ্টার এমসিকিউ টপিক হিসেবে তোমার ফার্স্টই আসে হচ্ছে মাইটোসিস। মাইটোসিসের যে ধাপগুলা, এই প্রত্যেকটা ধাপ ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা সিকিউর জন্য এমসিকিউর জন্য। প্রতিটা ধাপে কোন ধাপে কি কি হচ্ছে, কোন ধাপে মেরুমুখী চলন হয়, কোন ধাপে ওর আকৃতি কেমন থাকে, কোন ধাপে তোমার নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যায়, কি হচ্ছে না হচ্ছে, প্রত্যেকটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। সেকেন্ডলি ইম্পর্টেন্ট হিসেবে আসে হচ্ছে তোমার মিওসিস 1। মিওসিস 1 এর প্রোফেজ 1। ঠিক আছে, মিওসিস 1 এর প্রোফেজ 1 এর 5টা স্টেপ আছে, তাই না? 5টা স্টেপ কি কি? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, তারপর হচ্ছে ডিপ্লোটিন আর হচ্ছে ডাইকাইনেসিস। এই 5টা স্টেপের কোন স্টেপের মধ্যে গুরুত্বপূর্ণ কি কি হচ্ছে, যেরকম ধরো প্রথমে আসে প্যাকাইটিনের মধ্যে কায়াজমা সৃষ্টি হচ্ছে। এই যে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটা মেডিকেলে 3বার আসছে, এইচএসসি পরীক্ষাতে কত হাজার হাজার বার আসে তুমি কল্পনা করতে পারবে না। তাহলে এই যে এইগুলা তোমাকে মাস্ট বি পড়তে হবে। এছাড়া 2 নম্বর চ্যাপ্টারের মধ্যে আরো কি কি গুরুত্বপূর্ণ জায়গা আছে, যেরকম ধরো আবিষ্কারের একটা পার্ট আছে, তারপরে কার কোথায় মিওসিস হয়, কার কোথায় মাইটোসিস। মাইটোসিস নরমালি আমাদের বর্ধনশীল অঙ্গের মধ্যে হয়, বাট ধরো তোমার স্পোর কোন অঙ্গ দিয়ে মিওসিস করতেছে, তারপর উন্নত প্রাণীরা কোন অঙ্গ দিয়ে মিওসিস করতেছে, এগুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ভালো করে পড়বে এগুলো। আচ্ছা দেখো প্রথমে কি বলেছে কি, এটা তোমার ক নাম্বারের মধ্যে আসতে পারে, হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোম মানে কি, তোমার এই যে ধরো একটা আসছে মার থেকে, একটা আসছে বাবার থেকে, এই হোমোলোগাস ক্রোমোজোম দুইটা জোড় বাঁধার প্রক্রিয়াটাকে কি বলছে? ঠিক আছে, জোড় বাঁধার প্রক্রিয়া কিন্তু দেখো জোড় বাঁধার প্রক্রিয়াকে আমরা বলি সিনঅ্যাপসিস। সিন মানে হচ্ছে দুইটা মিলিত হয়, ন্যাপসিস অ্যাপসিস মানে হচ্ছে মিলিত হয়ে যাওয়া। তাহলে সিনঅ্যাপসিস মানে কি, দুইটা হোমোলোগাস ক্রোমোজোম একে অপরের সাথে মিলিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন ধরো আমি তোমাকে প্রশ্নটা করতেই পারতাম যে হোমোলোগাস ক্রোমোজোম জোড় বাঁধার পর তাদেরকে কি বলে, বা ওই জোড়টাকে কি বলে, হোমোলোগাস ক্রোমোজোমের জোড়টাকে কি বলে? সেই ক্ষেত্রে আনসার হতো বাইভ্যালেন্ট। ঠিক আছে, আমরা পরীক্ষা লেগে ভাইপার হয়ে যাই, টেনশনে পড়ে যাই, প্রশ্ন ঠিক মতো পড়ে না, ধাম করে অ্যান্সার করে। তাই এটা একটু খেয়াল রাখবা। এই যে এই দুইটা মিলে একটা জোড় তৈরি করছে, এই প্রক্রিয়াটাকে বলতেছি আমি সিনঅ্যাপসিস। আর ওরা জোড় তৈরি করে যেটা উৎপন্ন করেছে, এই যে ওরা যেটা উৎপন্ন করবে তাকে আমরা নাম দিব হচ্ছে বাইভ্যালেন্ট। ঠিক আছে, তাকে আমরা নাম দিব হচ্ছে বাইভ্যালেন্ট। তাহলে আমার এটা অ্যান্সার হচ্ছে বি। ওকে, এরপরে কোশ্চেনটা দেখো, কোষ ঝিল্লির ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? এই দেখো এখন এসে গেছে আমাদের 1 নাম্বার চ্যাপ্টার। 1 নাম্বার চ্যাপ্টার থেকে 1 নাম্বার চ্যাপ্টার প্রচুর এমসিকিউ এন্ড ইনফরমেটিভ একটা, মানে ইনফরমেশন ভরা ভরা একটা চ্যাপ্টার। দেখো এই যে কোষ ঝিল্লির ক্ষেত্রে তোমাকে করেই দিয়েছে সংজ্ঞা থেকে প্রশ্ন। তাহলে দেখো তোমার কোষ ঝিল্লির সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোষ ঝিল্লি কাকে বলে। এখন দেখো আমাদের এমসিকিউ অ্যান্সার করার একটা ভালো ওয়ে কি, আমরা বাকিগুলো বাদ দিব। যেমন ফার্স্টে দেখো কোষ ঝিল্লির ক্ষেত্রে কোনটা শব্দ, ভেদ্য। ভেদ্য মানে কি, ইজিলি চলে যায়। এখন তুমি বলো কোষ ঝিল্লির মধ্যে কি যে কোনো কিছু ইজিলি চলে যেতে পারবে? তাহলে দেখবে কি, ধরো একটা মোটা, ধরো কোষ ঝিল্লি, এটা আমার কোষ ঝিল্লি, ঠিক আছে, এটা হচ্ছে আমার কোষ ঝিল্লি। এখন তুমি ওর মধ্যে এত বড় একটা প্রোটিন ওর ভিতরে ঢুকাতে চাচ্ছ, ও কি এত ইজিলি একটা প্রোটিনকে ঢুকাই দিবে? বাট তুমি ওর মধ্যে একটু পানি ঢুকাই দিলে, ঠিক আছে, ওর মধ্যে পানি ঢুকাই দিলে, পানিটা ইজিলি ঢুকে যাবে। তাহলে আমাদের কোষ ঝিল্লি কি, কোষ ঝিল্লি হচ্ছে একটা অর্ধভেদ্য বা সিলেক্টিভলি পারমিয়েবল, মানে কিছু কিছু পদার্থের ক্ষেত্রে ও ভেদ্য, কিন্তু কিছু কিছু পদার্থ ঢুকতে দেয় না। যেরকম যে এত বড় একটা প্রোটিন অণু একেও ঢুকতে দিবে না, বাট ইজিলি পানিকে ঢুকতে দিবে। আচ্ছা তাহলে আমার ভেদ্য হচ্ছে না। আমাদের শরীরের মধ্যে মানব শরীর হোক বা হচ্ছে উদ্ভিদ শরীর হোক, ত্রিস্তরী তেমন কোনো অর্গানই নাই। ঠিক আছে, আর যা পাবো তুমি দেখবে দ্বিস্তরী, মাইটোকন্ড্রিয়া দ্বিস্তরী, লাইসোজোম দ্বিস্তরী। তাহলে দেখো এই যে আমাদের ত্রিস্তরী, এটাও ভুল। এরপরে কি আছে দেখো, প্লাজমোডেজমাটা যুক্ত। বলো প্লাজমোডেজমা কই থাকে? প্লাজমোডেজমাটা হচ্ছে মেইনলি আমাদের সাইটোপ্লাজমের মধ্যে থাকে। ঠিক আছে, প্লাজমোডেজমা সরি কোষ প্রাচীরের মধ্যে থাকে। তাহলে আমার এটাও হচ্ছে না, একমাত্র আমার রাইট অ্যান্সার হচ্ছে স্থিতিস্থাপক। কারা জানি মাঝখানে আবার সি লিখছে, সি না রে, বি ডি, স্থিতিস্থাপক। ঠিক আছে, স্থিতিস্থাপক মানে কি, তুমি ওকে ধরে টানো, টানলে আবার আগের জায়গায় ফিরে যেতে পারবে। তাহলে দেখো এই প্রশ্নটা কিন্তু ম্যাক্সিমাম পোলাপান গিয়ে ভুল করে আসতো, প্যাচ লাগাই তো এই দুটার মাঝখানে, বা অনেকে আবার এটার মধ্যে প্যাচ লাগাই ফেলতে পারতো। তাহলে আমার অ্যান্সার কি, কোষ ঝিল্লির ক্ষেত্রে কোনটা রাইট? কোষ ঝিল্লি হচ্ছে স্থিতিস্থাপক। হ্যাঁ, কোষ প্রাচীরের মধ্যে থাকে তোমার প্লাজমোডেজমাটা। গুড। ওকে, এরপরে কোয়েশ্চেনটা দেখো। হ্যাঁ আচ্ছা দেখো,
গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোথায় হয়? আমাদের শ্বসনের স্টেপ কয়টা? আমাদের শ্বসনের স্টেপ হচ্ছে 4টা। কি কি? গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, তারপর আসে তোমার ক্রেবস চক্র, তারপর আসে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এর মধ্যে পুরা 3টাই, লাস্টের 3টাই কোথায় হয়? লাস্টের 3টা হয় তোমার মাইটোকন্ড্রিয়াতে। তাহলে আমরা কোনটা কোনটা মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে? অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, তারপরে তোমার ক্রেবস চক্র, বাংলায় লিখি, দাঁড়াও, ক্রেবস চক্র, এটা কোথেকে আসলো আবার, ক্রেবস চক্র, আর হচ্ছে তোমার সবচেয়ে লাস্টে ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই 3টাই কোথায় হয়? তোমার মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াতে হয়। তাহলে এই যে একটা মাত্র স্টেপ গ্লাইকোলাইসিস, মানে হচ্ছে তোমার গ্লুকোজকে ভেঙে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করা, এই একটা স্টেপ হচ্ছে সাইটোপ্লাজমে হয়। এর কারণে তোমার গ্লাইকোলাইসিস সবাত শ্বসন ও অবাত শ্বসন, মানে কি, যারা অক্সিজেনের উপস্থিতিতে শ্বসন করে বা যারা অক্সিজেন ছাড়া শ্বসন করে, তাদের প্রত্যেকের কমন স্টেপ হচ্ছে গ্লাইকোলাইসিস। কেন? সাইটোপ্লাজম সবার মধ্যে থাকে, সাইটোপ্লাজম আমার মধ্যেও আছে, তোমার মধ্যেও আছে, সাইটোপ্লাজম ব্যাকটেরিয়ার মধ্যেও আছে। এই জন্য গ্লাইকোলাইসিস যে কোনো জীবের মধ্যে হতে পারে, মানে ধরো উন্নত হোক আর অনুন্নত হোক। কিন্তু তোমার এই যে বাকি 3টা স্টেপে যেমন লাগে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া সবার কাছে থাকে না, এবং বাকি যে অন্য স্টেপ গুলো মাইটোকন্ড্রিয়াতে হয় না। একমাত্র গ্লাইকোলাইসিস সবগুলো বিক্রিয়া কোথায় হয়? সাইটোপ্লাজমে হয়। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কিন্তু। ওকে, ঠিক আছে, ভেরি গুড। এরপরে দেখো, আচ্ছা, মাইটোসিসের কোন পর্যায়ে স্পিন্ডল ফাইবার অদৃশ্য হয়ে যায়? এখন এখানে সবাই করে কি, আমাদের একটা কমন প্রশ্ন হচ্ছে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনটা কোন পর্যায়ে গিয়ে অদৃশ্য? এটা তোমার একটা কমন প্রশ্ন, এটা মেডিকেলও আসে, এটা বিভিন্নবার ঢাকা সহ বিভিন্ন বই প্রশ্নে আসছে যে কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসটা অদৃশ্য হয়ে যায়। দেখো এটা একটু খেয়াল রাখবা যে তোমার নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস অদৃশ্য হয় প্রোমেটাফেজে। অদৃশ্য হয় কোথায়? প্রোমেটাফেজে। ঠিক আছে, আর আমি তোমাকে বলছি কি, স্পিন্ডল ফাইবার মানে কি, ধরো তোমার সেই প্রোফেজের লাস্ট স্টেপ থেকে স্পিন্ডল ফাইবার তৈরি হওয়া শুরু হয়, তারপর তোমার প্রোমেটাফেজিকে স্পিন্ডল ফাইবার ভালো করে তৈরি হয়, প্রোমেটাফেজিকে স্পিন্ডল ফাইবারটা আকার এরকম হয়ে যায়, ফাইনালি গিয়ে তোমার অ্যানাফেজে গিয়ে কি হয়, আস্তে আস্তে সে অদৃশ্য হওয়া শুরু হয়েছিল, অদৃশ্য কিন্তু হয় নাই, কারণ এখন ওর কাজ করতেছে স্পিন্ডল ফাইবারের উপরে ওই তোমার ক্রোমোজোম গুলা এরকম করে অবস্থান করতেছে, তাই না? তাই একেবারে আমার স্পিন্ডল ফাইবারটা অদৃশ্য হয় কোন স্টেজে গিয়ে? টেলোফেজে গিয়ে। ঠিক আছে, স্পিন্ডল ফাইবার, ঠিক আছে, অদৃশ্য হয় কোথায়? টেলোফেজে। আশা করি ক্লিয়ার। আমাদের আপাতত এমসিকিউ সলভ ক্লাস হবে, তারপর আমাদের এমসিকিউ সলভ ক্লাস শেষ হলে আমরা সিকিউ নিয়ে কয়েকটা ক্লাস নেব। ঠিক আছে, সিকিউ ধরে ধরে সলভ করানোর কিছু নাই, এমসিকিউটা বেশি ইম্পর্টেন্ট। সিকিউ তোমরা মোটামুটি সবাই পারি আমরা। আমি আজকে ক্লাসের লাস্টে একটু সিকিউ কিভাবে লিখতে হবে বায়োলজির ক্ষেত্রে, যেরকম আমি আমার মার্কস বলি, আমি আমার এইচএসসি সময়ে, আমাদের তো 200 মার্কের পরীক্ষা তাই না, বোটানি আর জুলজি মিলে, আমি 200-র মধ্যে 197 পেয়েছিলাম। ঠিক আছে, ভাববা যে আপু ফ্লেক্স নিচ্ছে, আসলে ফ্লেক্স নেওয়ার কিছু নেই, আপনাদের ক্লাস নিতে যাচ্ছে তাহলে কিছু তো পরিমাণ জ্ঞান থাকা লাগবে। আমি আমার এইচএসসি পরীক্ষা 197 পেয়েছিলাম। ঠিক আছে, আউট অফ 200। সো আই হোপ আমার সাজেশন ভালো কাজ করবে আপনাদের জন্য, যে আসলে সিকিউটা কিভাবে লিখলে তুমি কম লেখাতেও খুব ভালো ভালো মার্কস পেতে পারবা। আমি কিন্তু ওই যে পাতা, অনেকে থাকে না পাতার উপর পাতা লিখতে লিখতে একদম মোটা বই বানাই ফেলছে, আমি বই বানাই না, আমি খুব কম লিখেছি কিন্তু টু দা পয়েন্ট লিখেছি, এবং কিভাবে লিখেছি আপনাদের সাথে আজকে শেয়ার করব। ওকে, আচ্ছা ঠিক আছে, দেখো এরপরে নিচে কোন অঙ্গাণুটা অটোলাইসিস ঘটায়? আমাদের একটাই অঙ্গাণু আছে, একটাই তোমার সাইটোপ্লাজম একটাই অঙ্গাণু আছে, তার নাম হচ্ছে লাইসোসোম। তার নাম কি? লাইসোসোম। লাইসোসোমের মধ্যে কিছু হাইড্রোলাইটিক এনজাইম থাকে। কি থাকে? হাইড্রোলাইটিক এনজাইম। ঠিক আছে, ওর মধ্যে হাইড্রোলাইটিক এনজাইম গুলো কি কাজ করে? হাইড্রোলাইটিক এনজাইম গুলো মেইনলি কাজ কি, ওর আশেপাশের কোষগুলো ধরো কোনো প্রয়োজন নাই, এখন শুধু শুধু পড়ে আছে, কোনো কাজ করতেছে না, সেগুলোকে ধরে ধ্বংস করে দেওয়া। এই লাইসোসোমে হাইড্রোলাইটিক এনজাইম গুলা কি করে, ধরো এমন একটা কন্ডিশন আসলো, তুমি অনেকক্ষণ ধরে না খেয়ে আসো,
খাওয়ার নাই, কোনো এনার্জি নাই, কোনো এটিপি নাই, তখন কি হয় লাইসোজোম গুলার মেমব্রেনটা ফেটে যায় এবং এই যে এই হাইড্রোলাইটিক এনজাইম গুলো বাইরে বের হয়ে যায়। বাইরে বের হয়ে কি করে, লাইসোজোমকে তো ধ্বংস করে করে আশেপাশে সবকিছু ধ্বংস করে ফেলে। তাহলে এই যে লাইসিস, লাইসিস মানে হচ্ছে ভেঙে ফেলা, অটো মানে নিজে। তাহলে কোন অঙ্গাণু নিজে নিজেকে ভেঙে ফেলা বা নিজে নিজেকে ধ্বংস করে ফেলে সেটাকে বলি হচ্ছে আমরা, সেটা হচ্ছে কে, লাইসোম। মানে অনেকটা আমরা যে লাইসোমকে বলি সুসাইডাল ব্যাগ, সুসাইডকে আমরা নিজেরা নিজেকে মেরে ফেলি না, অনেকটা অটোলাইসিস হচ্ছে এই প্রসেস যেখানে লাইসোমের নিজের এনজাইম নিজেকে হত্যা করে ফেলে। ওকে, 5-1, গুড। আচ্ছা, যারা যারা অ্যান্সার করতেছো আমার আপনাদের প্রত্যেকের নাম মনে আছে এবং আমি দেখবো আপনারা নেক্সট ক্লাসে থাকেন কিনা। আচ্ছা দেখো, চিত্রের এ প্রক্রিয়াটা এবং বি প্রক্রিয়ার ক্ষেত্রে, দুইটা ক্ষেত্রে কি প্রযোজ্য। দেখো এই প্রক্রিয়াটা আসলে কি বোঝাচ্ছে, এটা তোমার একটা ডিএনএ, ঠিক আছে, ডিএনএ থেকে তুমি তৈরি করতেছো হচ্ছে কি একটা আরএনএ। এখন তোমরা আমাকে বলো প্রক্রিয়াটা কি, আমি আর বলবো না, আমি খালি বিটা বলবো। দেখো এখানে আমি একটা আরএনএ থেকে একটা মেসেজ নিয়ে এসে একটা অ্যামিনো অ্যাসিড তৈরি করছি, মানে বেসিক্যালি আমার আরএনএ থেকে প্রোটিন সৃষ্টি করে, এটাকে আমি বলেছি ট্রান্সলেশন। তাহলে এই প্রক্রিয়াটা কি বলো। আচ্ছা, সবার একদম অ্যান্সার মুখস্থ। দেখো এ আর বি দুইটার ক্ষেত্রে আমার প্রযোজ্য কি, এখানে অসংখ্য নিউক্লিওটাইড যুক্ত। দেখো কেন পেঁচানো কুণ্ডলিত, দেখো বি এর মধ্যে কোনো পেঁচানি কুণ্ডলিত কিছু আছে, বি এর মধ্যে নাই, তাহলে আমার এক নাম্বারটা ভুল। কিন্তু সাইটোপ্লাজমে অবস্থান করে, ভুল, কারণ আমার এই যে এটা এটা পরবর্তী নিউক্লিয়াসে চলে যাবে বি নাম্বার স্টেপটা, তাহলে আমরা এটাও ভুল। প্রতিলিপনের মাধ্যম সৃষ্টি, কারণ এটা হইতে পারতো বাট এটাও ভুল। একমাত্র 3 নাম্বারটা রাইট, যেখানে অনেকগুলো নিউক্লিওটাইড গুলা কি কি আমার, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল, এই প্রত্যেকটা এদের মধ্যে আছে। এই জন্য আমি বলছি এখানে অসংখ্য নিউক্লিওটাইড যুক্ত। ঠান্ডা মাথায় ছবিটা দেখে আমরা দেখাচ্ছি কি নর্মালি এমসিকিউর মধ্যে ছবি দেখে খুব প্যানিক করেছে, আল্লাহ ছবি কেন দিছে, বাট ছবিগুলো দেখে প্যানিক না করে যদি ঠান্ডা মাথায় অ্যান্সার করার চেষ্টা করেন দেখবেন যে আসলে খুব ইজি। ঠিক আছে, আমাদের অ্যান্সার হচ্ছে এটার সি। ওকে, এরপরে দেখো একই প্রশ্ন তোমাকে বলেছে কি, নিচে এই যে প্রক্রিয়া এক্স এবং প্রক্রিয়া ওয়াই এর ক্ষেত্রে কোনটা সঠিক বলো। 7 নম্বর কোশ্চেন, রাইট? ওকে, দেখো বলেছে কি উভয় প্রক্রিয়া রাইবোজোমে সংঘটিত হয়। তুমি দেখতেছো এটা ডিএনএ, এটাকে কোনোভাবে রাইবোজোমে সংঘটিত হওয়া সম্ভব না, ডিএনএ কেন রাইবোজোমে যাবে, তাহলে আমার এক নাম্বারটা ভুল। দেখো 3 নম্বরে কি বলছে কি, উভয় প্রক্রিয়ায় পলিমারেজ এনজাইম লাগে। আমরা জানি যে এক্স এর ক্ষেত্রে মানে এ প্রক্রিয়ার ক্ষেত্রে লাগতে পারে, আমাদের ডিএনএ পলিমারেজ এনজাইম লাগে, ডিএনএ পলিমারেজ এনজাইম আমরা কাজ করতে পারি না, বাট এটার ক্ষেত্রে আমার কোনো ধরনের পলিমারেজ এনজাইম লাগে না, ট্রান্সলেশনের ক্ষেত্রে কোনো পলিমারেজ এনজাইম লাগে না, তাহলে আমার সি নাম্বারটা ভুল। প্রক্রিয়া এক্স এর ক্ষেত্রে প্রাইমার তৈরি হচ্ছে, আমাদের কোনো প্রাইমার তৈরি হয় না, ঠিক আছে, কোনো ডিএনএ প্রাইমার তৈরি হয় না। তাহলে একমাত্র এই যে প্রক্রিয়া ওয়াই এর ক্ষেত্রে আমাদের টিআরএনএ লাগে। প্রক্রিয়া ওয়াই এর ক্ষেত্রে বেসিক্যালি কি হয়, ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা পড়েছি যে একটা এমআরএনএ একটা মেসেঞ্জার আরএনএ একটা সংকেত নিয়ে আসে, একটা কোড বহন করে নিয়ে আসে, যে এই কোডটা হচ্ছে, এই কোডটাতে কি তৈরি করবো, আমরা প্রোটিন তৈরি করা লাগবে। ওই কোডটা গিয়ে লাগে টিআরএনএ এর অ্যান্টিকোডনের সাথে, টিআরএনএ অ্যান্টিকোডনের সাথে লেগে কোডন অ্যান্টিকোডন মিলে একটা প্রোটিন তৈরি করার সংকেত নিয়ে আসে। ওই প্রোটিন তৈরি করার সংকেতটা যায় হচ্ছে তোমার কোথায়, রাইবোজোমে, রাইবোজোমে গিয়ে ফাইনালি গিয়েও প্রোটিন তৈরি করে। ঠিক আছে, অনেক কমপ্লেক্স একটা প্রক্রিয়া, তো আমরা জাস্ট এইটুকু জানলাম। তো আমার রাইট অ্যান্সার কি, রাইট অ্যান্সার হচ্ছে বি। ওকে, এরপরে দেখো পরের কোয়েশ্চেন, নিচের কোনটা ম্যালেরিয়া পরজীবীর এরিথ্রোসাইটিক সাইটোকিনের সাথে সংশ্লিষ্ট। ঠিক আছে, আচ্ছা এই দেখো এইটা থেকে বারবার প্রশ্ন, আমি যতগুলো বোর্ড প্রশ্ন সলভ করেছি প্রত্যেকটার মধ্যে এটা থেকে একটা না একটা প্রশ্ন ছিলই। ঠিক আছে, এই জন্য এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি দেখবা যে ম্যালেরিয়া পরাজয়ের মধ্যে এরকম একটা করে একটা 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 অ্যারো দিয়ে এরকম এরকম একটা আছে। ঠিক আছে, যেরকম কি হয় মানব দেহের মধ্যে অযৌন জনন, মানব দেহে অযৌন জনন, তারপরে মশকির দেহে যৌন জনন, এইরকম যে ইয়াটা আছে এটা একদম ঠোঁটস্থ মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, তাহলে কি বলেছে, নিচে কোনটা ম্যালেরিয়ার এরিথ্রোসাইটিক সাইটোকিনের সাথে সংশ্লিষ্ট। এরিথ্রোসাইটিক সাইটোকিন মানে কি, মানুষের রক্তে লোহিত রক্তকণিকার ভিতরে মশকে যে নিজের মানে নিজের বংশবৃদ্ধি করতেছে বা নিজের সংখ্যা বৃদ্ধি করতেছে, এটার সাথে এটা কোন প্রক্রিয়ার মধ্যে করছে। দেখো আমার এরিথ্রোসাইটিক সাইটোকিনের মধ্যে কয়েকটা জিনিস হয়, কি কি হয়, ট্রোফোজয়েট হয়, কি কি হচ্ছে, ট্রোফোজয়েট হয়, ট্রোফোজয়েট, দেন সিগনেট রিং,
তারপরে অ্যামিবয়েড ট্রফোজয়েড, অ্যামিবয়েড ট্রফোজয়েড, ঠিক আছে। এরপরে হয় হচ্ছে তোমার সাইজন্ট, আমি একবারে লিখতেছি যাতে পরবর্তী আমাদের এগুলো নিয়ে প্যারা না খাওয়া লাগে। সাইজন্ট, রোজেট, মেরোজয়েড, ঠিক আছে। তাহলে এই দেখো এই স্টেপ গুলা আমাদের কোথায় হয়, এরিথ্রোসাইটিক সাইজোগনের মধ্যে হয়। আমাদের হেপাটিক সাইজোগন আছে, এরিথ্রোসাইটিক সাইজোগনি আছে। তাহলে এখন তুমি মিলাও, এই যে আমাদের ট্রফোজয়েড। এবং যখন তুমি ম্যালেরিয়া পড়বা, এই প্রত্যেকটা স্টেজের মধ্যে কোথায় কি হচ্ছে প্রত্যেকটা তোমার জানা লাগবে। এগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট। কোথায় সাফনার জানা দেখা যায়, কোন স্টেজে গিয়ে জ্বর আসতেছে, কোন স্টেজ সবচেয়ে ক্ষণস্থায়ী স্টেজ, প্রত্যেকটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি তো বারবার বলছি, তুমি যদি এই চ্যাপ্টার বাদও দাও, তাও তুমি যদি এই টপিকটা তোমার কোনোভাবে বাদ না পড়ে, ঠিক আছে। ওকে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা দেখো এরপরে সাইকাসের স্ত্রী জননাঙ্গ কি নামে পরিচিত, তুমি আমি মনে রাখতাম হচ্ছে এভাবে, সাইকাস স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। তাহলে তুমি বুঝে গেছো ওর মধ্যে থাকবে স্পোর, তাই না, স্পোর ওয়ার্ডটা থাকবে। এখন মাইক্রো হবে নাকি মেগা হবে, তুমি মনে করো ধরো তো মানুষের ক্ষেত্রে মানুষ বাচ্চা ধারণ করে না, তাহলে বাচ্চা ধারণ করলে মায়ের ইউটেরাস একটু বড় হওয়া লাগবে না, বা ধরো মায়ের পেলভিসটা তোমার কি বলো শ্রোণী অঞ্চল বলো, মানুষ মায়ের শ্রোণী অঞ্চল বা পেলভিস একটু বড় হওয়া লাগবে না, সে তো বাচ্চা ধারণ করতে পারবে না। তাহলে কি করে, যে স্ত্রী জননাঙ্গটা একটু বড় হইতে হয় স্বাভাবিকভাবে যাতে সে বাচ্চা ধারণ করতে পারে। তাহলে সিমিলারলি সাইকাসের ক্ষেত্রে মনে রাখবা যে স্ত্রী জননাঙ্গটা একটু বড়, মেগা, মেগা মানে বড় না, তাহলে মেগা স্পোরোফিল থাকতে, কারণ ওকে পরবর্তী জন্ম দিতে হবে, এইভাবে করে মনে রাখবা। তাহলে সাইকাস উদ্ভিদের স্ত্রী জননাঙ্গের নাম কি, মেগা স্পোরোফিল। ভেরি গুড। আচ্ছা এরপরে দেখো, আচ্ছা এরপরে দেখো, এই যে আমরা প্রথম দিকে যেটা বলে আসছিলাম খুবই খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের এই স্টেপ গুলা। এখন দেখো কি বলেছে তোমাকে প্রশ্নে, উদ্দীপকের প্রক্রিয়াটি নিচে কোথায় হয়। উদ্দীপকের প্রক্রিয়া মানে কি, এখানে তোমাকে মেইনলি প্যাকাইটিন প্রক্রিয়া, প্যাকাইটিন স্টেজটা দেখাচ্ছে, বা মেইনলি এটা হচ্ছে মিওসিস, তাই না, এটা হচ্ছে আমার মিওসিস। কারণ দেখো এই যে আমার অংশের আদান প্রদান হচ্ছে, মাইটোসিসে একই বৈশিষ্ট্যের পুনরাবৃত্তি হয়, কিন্তু মিওসিসে কি হয়, তোমার এই যে একটার সাথে আরেকটা ক্রস ঘটে, বৈশিষ্ট্য আদান প্রদান হতে পারে। আচ্ছা তাহলে মিওসিস কোথায় হয়, দেহকোষে হয় না, একটু স্পেসিফিকলি পড়ো, জনন কোষে না। দেখো আমরা কি পড়বো, হ্যাপ্লয়েড জীবের জাইগোটে আর হচ্ছে ডিপ্লয়েড জীবের জাইগোটে। এটা নিয়ে অনেকে অনেক পেঁচায়, দেখো আমি কাছে ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাপ্লয়েড জীবের জাইগোটে হয় তোমার মিওসিস, আর ডিপ্লয়েড জীবের হয় জনন মাতৃকোষে, ঠিক আছে। দেখো কেমনে মনে রাখবা, ডিপ্লয়েড মানে হচ্ছে দুইটা, তাই না, বেশি। ডিপ্লয়েড মানে দুইটা বেশি, আর হ্যাপ্লয়েড মানে হচ্ছে একটা। ডিপ্লয়েড মানে দুইটা, হ্যাপ্লয়েড মানে একটা। তাহলে একটা দেখে ওয়ার্ডটা ছোট, জাইগোট, আর ডিপ্লয়েড যেহেতু বড়, ওয়ার্ডটা বড়, জনন মাতৃকোষ। কেন আমি জনন কোষের না বলছি, কারণ জনন মাতৃকোষ হইতে হবে, জনন মাতৃকোষ হতে হবে। তাহলে আমার একও ভুল, দুইও ভুল, চারও ভুল, আর এটা হচ্ছে 3, ঠিক আছে। আশা করি এটা কোনদিন কারো ভুল হবে না। ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে, হ্যাপ্লয়েড জীবের জাইগোটে, ঠিক আছে। ওকে, এরপরে কোশ্চেন দেখো, উদ্দীপকের প্রক্রিয়াটির ফলে কি কি হচ্ছে তোমার। উদ্দীপকের প্রক্রিয়া মানে আমার মিওসিস, মিওসিসের ফলে কি হয়, নতুন বৈশিষ্ট্য সম্পন্ন প্রকরণ সৃষ্টি হয়। কারণ তুমি মাত্রই দেখে আসছো যে একটা, এই যে বাবার একটা বৈশিষ্ট্য, আর ধরো মায়ের, আমি অন্য কালার দিয়ে দেখাই, ধরো কোন কালার দিয়ে, সবুজ কালার দিয়ে দেখাই, ধরো এটা হচ্ছে মায়ের একটা বৈশিষ্ট্য, এদের মধ্যে একটু এক্সচেঞ্জ হয়। এক্সচেঞ্জ হওয়ার ফলে যেরকম দেখো তুমি নিজের দিকে তাকাও, আমার ক্ষেত্রে আমার গায়ের রং, আমার চোখের রং, আমার চুল, আমার সবকিছু আসে আমার মা থেকে। তা আমার কাছে মনে হয় কি আমার মেজাজ, আমার সবকিছু আসে আমার বাবার থেকে। তাহলে এই যে মা বাবার কিছু বৈশিষ্ট্যের মধ্যে আদান প্রদান হয়ে একটা নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হচ্ছে, সেটা হয় কোথায়, মিওসিসে। তাহলে দেখো এই যে মিওসিস মানে কি হচ্ছে, নতুন বৈশিষ্ট্য প্রকরণ সৃষ্টি হচ্ছে, জিনের নতুন বিন্যাস হয়, গুড। অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান হয়, অপত্য কোষে ক্রোমোজোম কিন্তু সমান হচ্ছে না। তোমার বাবার ছিল হচ্ছে 46টা ক্রোমোজোম, তোমার কাছে আসে 23টা, তাই না। তোমার মায়ের ছিল 46টা ক্রোমোজোম, তোমার কাছে আসছে 23টা। এখন দুইজনেরটা মিলে কি হয়েছে ওটা পরের হিসাব, বাট দুজন থেকে যেটা আসে সেটা তো হাফ হয়ে গেছিল, তাই না। এই জন্য হচ্ছে আমার ক্রোমোজোম সংখ্যা কি হবে, অর্ধেক। সমান হইতো শুধুমাত্র মাইটোসিসের ক্ষেত্রে, তার আমার 3 নাম্বারটা ভুল, অ্যান্সার হচ্ছে 1 আর 2। এ গুড, শাবাশ, তোমরা এমনি পারো, মাশাআল্লাহ, তোমরা অলরেডি প্রশ্ন সলভ করা শুরু করে দিয়েছো। আচ্ছা দেখো, মূলের পরিবহন কলাগুচ্ছ কি প্রকৃতির, এটা একদম মুখস্থ। মূল মানে আমি মনে রাখতাম গোল, মূল মানে আমি মনে রাখতাম গোল, গোল থেকে আমি মনে রাখতাম অরিও। অরিও অনেকটা হচ্ছে আর কি তেলাপোকার শেপ টাইপের, বাট অনেকটা ডিম শেপ টাইপের, তুমি মনে রাখবা ডিম মানে গোল।
তাহলে গোল, মূল মানে গোল, গোল হচ্ছে অরিও, তাহলে মূল হচ্ছে আমার অরিও। এখান থেকে আমরা একটা জিনিসটা পড়ে রাখতে পারি, সেটা হচ্ছে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডটা কিরকম, যেটা এগুলোর মধ্যে তোমাদের প্যাচ লাগে। এটা কিন্তু অনেক কমন একটা এমসিকিউ, অনেকবার পরীক্ষায় আসছে। আচ্ছা দেখো, এক মিনিট, দেখো এখন আমরা দেখবো একবীজপত্রী। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডেল আর কি, কাণ্ডের ভাস্কুলার বান্ডল কিরকম থাকবে? ওটা থাকবে হচ্ছে বিক্ষিপ্ত, মানে ওটা কোনো সাজানো থাকবে না, একটা এখানে থাকবে, আরেকটা ওখানে থাকবে, আরেকটা এখানে থাকবে, বিক্ষিপ্ত হবে। তোমার আমার রুম যেরকম থাকে আর কি, কোনো গুছানো নেই, বিক্ষিপ্ত ভাবে ছড়ানো থাকবে। বাংলা রে বাংলা, বিক্ষিপ্ত ভাবে ছড়ানো আর সংযুক্ত, এক মিনিট, সংযুক্ত সমপার্শ্বীয় ও বদ্ধ, ঠিক আছে। আর তাহলে দ্বিবীজপত্রীটা কি হবে? দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল কিরকম হবে? সেমই, জাস্ট বদ্ধ জায়গায় এখানে হবে মুক্ত, কিন্তু ওরটা আবার কিন্তু সুন্দরভাবে সাজানো থাকে, মুক্ত বলয় আকারে সাজানো, বলয় আকারে সাজানো, ঠিক আছে। এটা একদম মুখস্থ। একবীজপত্রীটা কিরকম থাকবে? বিক্ষিপ্ত ভাবে ছড়ানো, সংযুক্ত সমপার্শ্বীয় আর হচ্ছে বদ্ধ। আর দ্বিবীজপত্রীটা সুন্দর করে বলয় আকারে সাজানো, সংযুক্ত সমপার্শ্বীয় মুক্ত, ঠিক আছে। এই তো, ঠিক আছে। কিছু লাইভে কোনো সমস্যা হচ্ছে? না, সমস্যা নেই, ওকে, ঠিক আছে, ক্লিয়ার কাট। এরপরে দেখো, নিচে কোন উদ্ভিদে ক্র্যাঞ্চ অ্যানাটমি দেখা যায়? ক্র্যাঞ্চ অ্যানাটমি মানে কি? তোমার বান্ডল শিথের বাইরে এক্সট্রা একটা মেসোফিল টিস্যু লেয়ার থাকবে। ক্র্যাঞ্চ অ্যানাটমি কাকে বলে? এই সংজ্ঞাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ সংজ্ঞা হচ্ছে ক্র্যাঞ্চ অ্যানাটমি কাকে বলে। তোমার কিছু কোষের মেসোফিল টিস্যুর বাইরে, মানে সরি, বান্ডল শিথের বাইরে মেসোফিল টিস্যুর একটা আলাদা লেয়ার থাকে, তাকে বলা হচ্ছে আমরা ক্র্যাঞ্চ অ্যানাটমি। কোথায় পাই আমরা? C4 উদ্ভিদে পাই। কোথায় পাই? C4 উদ্ভিদে পাই। দেখো আমি এটা নেমনিক মনে রাখতে এভাবে, ভিক্ষুক ক্রাশ খায়, ঠিক আছে। ভিক্ষুকের ভ দিয়ে হচ্ছে ভুট্টা, ক্ষীয় দিয়ে হচ্ছে ইক্ষু, মানে ওই যে আখ আর কি আমাদের, ক্রাশ দিয়ে হচ্ছে ক্র্যাব ঘাস, ক্র্যাব ঘাস, আর দন্ত স দিয়ে হচ্ছে সরগম, ঠিক আছে। দেখছো, ভিক্ষুক তোমাদের মধ্যে আর কি ক্রাশ টাশ খায়। আচ্ছা, তাহলে আমার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ভুট্টা। নেমনিটা লিখে রাখতে পারো, ভিক্ষুক ক্রাশ খায়। আচ্ছা, গেল আমাদের। এই প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্নটা। আচ্ছা, এই যে দেখো আমাদের একটা মহাশয়কে আঁকা হয়েছে, এই মহাশয় চিত্র, এর মধ্যে তুমি বলো তো এটা কে? এটা হচ্ছে আমাদের টি2 ভাইরাস, তাই না? টি2 ভাইরাসের এই ছবিটা কিন্তু সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, সিকিউতে এটা আসে, ঠিক আছে। টি2 ভাইরাসের ছবিটা সিকিউর জন্য গুরুত্বপূর্ণ, সিকিউতে এটা আসে। তাহলে এটা আমার টি2 ভাইরাস। এইটা দেখো, এই যে পিলি দেখতে পারতেছো, এই পিলি কার থাকে? পিলি থাকে ব্যাকটেরিয়ার। এই পিলি দিয়ে সে তোমার আমার শরীরের মধ্যে এখানে সে যুক্ত হয়, বা এটা সে যৌন জনন করে।
আচ্ছা, তোমাকে বলছি কি উদ্দীপকের বি এবং ডি এর ক্ষেত্রে প্রযোজ্য কোনটা, ঠিক আছে? উদ্দীপকের বি হচ্ছে তোমার একটা টি2 ভাইরাস আর ডি হচ্ছে একটা ব্যাকটেরিয়া। এরা প্রত্যেকে ভেক্টর হিসেবে কাজ করতে পারে। ভেক্টর মানে কি? ভেক্টর মানে একটা মেসেঞ্জার, একটা মিডিয়াম, সে কোনো একটা কিছু নিয়ে ট্রান্সফার করে দিবে, কোনো একটা কিছু আদান প্রদান করতে হেল্প করবে। এই টি2 ভাইরাসও তার মধ্যে যে জেনেটিক কম্পাউন্ড গুলো আছে সেগুলো তোমার আমার শরীরের মধ্যে ঢুকাই দিতেছে। যেরকম কাজটা করছিল করোনা ভাইরাস, ঠিক আছে? করোনা ভাইরাস করছিল কি, ওর ভিতরে যে জিনোম টাইপের জিনিসপত্রগুলো আছে সেগুলো আমাদের মধ্যে ঢুকাই দিচ্ছে, যার ফলে আমাদের একটা রিভার্স ট্রান্সক্রিপশন এনজাইম তৈরি হয়, আমাদের বডি রেসপিরেটরি সিস্টেম থেকে শুরু করে আমাদের বডি ইমিউন সিস্টেম উইক হওয়া শুরু করেছিল। আর এই যে আমাদের ব্যাকটেরিয়ার মধ্যে এই যে মধ্যে থাকে প্লাজমিড, এই প্লাজমিডটা কি করে, সরি আমি এই কেন বোঝাচ্ছি, আর এই যে দেখো আমাদের বি এর মধ্যে যে প্লাজমিডটা থাকে, এই প্লাজমিডটা আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ খুবই গুরুত্বপূর্ণ একটা কম্পাউন্ড, ঠিক আছে? তোমরা 11 নম্বর চ্যাপ্টারে পড়ছে প্লাজমিডের অংশটাকে কাটে, এই অংশটা কেটে এখানে হচ্ছে একটা নতুন জিন স্থাপন করে তারপর সেটা রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করে। তাহলে এই যে তোমার প্লাজমিড, এটা কি করে, ভেক্টর হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে? তাহলে 14 হচ্ছে ডি। আচ্ছা, এরপর প্রশ্ন দেখো, এ বি এর ক্ষেত্রে কোষে প্রবেশ করালে কি হবে বলো? এ ছিল আমার টি2 ভাইরাস, বি ছিল আমার ব্যাকটেরিয়া। বি কোষের এনজাইম এ ডিএনএ কে বিনষ্ট করে দিবে। তাহলে কি তোমার কি বলেছে দেখো। আচ্ছা, বি কোষের মানে কি, তোমার ব্যাকটেরিয়া কোষের এনজাইম কি ভাইরাস কোষকে ধ্বংস করতে পারবে? এটা কি কোনো সম্ভব? তাহলে সম্ভব না। তাহলে এ ডিএনএ কে বিনষ্ট করতে পারবে না, ভুল এটা আমাদের। এর গঠন বের অভ্যন্তরে সম্পন্ন হতে পারে। তোমরা পড়ছো না? বলো, লাইটিক চক্র পড়ছো না? লাইটিক চক্র এটা কি চক্র আছে বলো দেখি, বলতে পারো কিনা। লাইটিক চক্র আছে, এটা কি চক্র আছে? হ্যাঁ, আরিফুল ইসলাম, ভেরি গুড। বলো লাইটিক চক্র আছে, এটা কি চক্র আছে? কোন সি তো বুঝলাম, লাইটিক চক্র আছে, কি চক্র আছে বলতে পারবে না? সি তো বুঝছি রে ভাই, এক হবে না। হ্যাঁ হ্যাঁ, গুড, এই তো সাজিদ সবার আগে অ্যান্সার করছে, লাইসোজেনিক চক্র আছে, ঠিক আছে? একটা লাইটিক চক্র, এটা লাইসোজেনিক চক্র। তাহলে এখানে ওকে মেরি লাইটিক চক্রের কথাই বলতেছে যে এর গঠন বের অভ্যন্তরে সম্পন্ন হতে পারবে। মানে কি, ভাইরাস চাইলে ব্যাকটেরিয়ার ভিতরে সে বংশবৃদ্ধি করতে পারে, ঠিক আছে? আর এটা কি, শেষ পর্যায়ে আমাদের বিটা আমরা পড়ছি লাইটিক চক্র মানে কি লাইসিস হয়ে যায়, শেষ পর্যায়ে কি ব্যাকটেরিয়াটা ছিঁড়ে বের হয়ে যেতে পারে। তাহলে আমার রাইট অ্যান্সার হচ্ছে 2 আর 3, সি, ঠিক আছে? লাইসোজেনিক, ভেরি গুড। ওকে, আচ্ছা এরপর দেখো, রক্ষী কোষ এর নিচের কোথায় তুমি রক্ষী কোষ দেখতে পারো? রক্ষী কোষ কি? রক্ষী কোষ হচ্ছে এই যে আমার পত্ররন্ধ্র, তার দুই পাশে দুইটা গার্ড সেল থাকে, ঠিক আছে? দুই পাশে দুইটা গার্ড সেল থাকে, এখানে অনেকগুলো করে ক্লোরোপ্লাস্ট একটা নিউক্লিয়াস থাকে। এই যে আমার পত্ররন্ধ্র দুই পাশে, এটা হচ্ছে আমার গার্ড সেল বা রক্ষী কোষ। এগুলো কই থাকে? কাণ্ডরোমে থাকে, গ্রন্থিরোমে থাকে, নাকি মূলরোমে থাকে? থাকে কোথায়? পানি পত্ররন্ধ্রে, ঠিক আছে? পত্ররন্ধ্রের মধ্যে আমার রক্ষী কোষ থাকবে। তাহলে পানি পত্ররন্ধ্রে আমরা কি পাই? রক্ষী কোষ পাচ্ছি। ওকে, গেল আমাদের। এখন দেখো 17 নম্বর কোশ্চেনটা কি বলেছে। ম গ্রুপ এর মধ্যে আমরা পাচ্ছি কি, দেখো এটা হচ্ছে আমার ধানের, দেখা যাচ্ছে? আচ্ছা, আশা করি পুরোটা দেখা যাচ্ছে। ওকে, দেখো এটা হচ্ছে আমার ধানের, তাই না? এটা হচ্ছে আমার ধানের পুষ্পপত্র বিন্যাস, এটা হচ্ছে আমার জবা উদ্ভিদের। উদ্দীপক দেখে আগে চিনতে পারছো না সেটা বলো। হ্যাঁ, তাহলে দেখো এটা আমার ধান, এটা হচ্ছে আমার জবা। কি বলেছে, উদ্দীপকের এন গ্রুপের ক্ষেত্রে প্রযোজ্য কি? পুংকেশরীয় নালিকা বিদ্যমান, দেখি পরে আমরা কি পাই। তারপর হচ্ছে কি আছে, দলমণ্ডলের পুষ্পপত্র বিন্যাস হচ্ছে ভালভেট। দেখো এটা একটু একটু খেয়াল রাখবা যে আমার জবার ক্ষেত্রে জবার মূল, ঠিক আছে? এক মিনিট, এক সেকেন্ড দাঁড়াও। সরি, জবা ফুলের বৃতি, জবা ফুলের বৃতি, বৃতির অ্যাক্টিভেশন হচ্ছে ভালভেট। দেখো কেমনে মনে রাখবা, বৃতি ব, এটা ভ, ব ভ দিয়ে মনে রাখবা। জবা ফুলের বৃতি যেটা, মানে ধরো ফুলটা যে সবুজ একটা জিনিসের উপর আছে, এই বৃতির অ্যাক্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস হচ্ছে তোমার কি? ভালভেট। আর আমি যদি বলি জবা ফুলের দলমণ্ডল, মানে ওর পাতাগুলা, ঠিক আছে? ওর পাতাগুলা অ্যাক্টিভেশন কি? টুইস্টেড বা পাকানো। আর আমি মনে রাখতাম হচ্ছে পাকানো জবা দিয়ে, টুইস্টেড বা পাকানো। এটা একটা কমন ভুল সবাই করে আসে,
তাহলে দেখো আমার দলমণ্ডলের বিন্যাস কি বালভেট হবে না, দলমণ্ডলের বিন্যাস কি টুইস্টেড, তাহলে আমার বি নাম্বারটা হবে না। রাইট অ্যান্সার হচ্ছে 1 আর 3 বি। ঠিক আছে, টুইস্টেড, ভেরি গুড। রাইট অ্যান্সার হচ্ছে আমার বি। কারণ হচ্ছে বৃক্কাকার পরাগধ্বনি পাই, আমরা পুংকেশর নালিকা পাই ওর মধ্যে। কারণ আমরা দেখি যে জবা ফুল ইয়াতে দেখছো না, ল্যাবে দেখছো না, ইয়া আবার জবা ফুল মাঝখান দিয়ে থাকে, ওর মধ্যে এরকম এরকম থাকে, তারপর পাশ দিয়ে হচ্ছে পাতা, তাহলে এই পুংকেশর নালিকা তো অবশ্যই থাকবে ওর মধ্যে। ওকে, দেখো উদ্দীপকের এম গ্রুপের উদ্ভিদের মূলের অন্তর্গঠন কিরকম। আচ্ছা, এম গ্রুপ মানে বুঝছে আমার ধান মানে পয়সে গ্রুপ বুঝাচ্ছে মেইনলি। তো দেখো এর মধ্যে ফার্স্টে আছে জাইলেমটা এন্ডার্ক। তুমি কয়েকটা জিনিস মনে রাখবা যে আমাদের মূলের ক্ষেত্রে কোনো অধোতক নাই, অধোতক নাই, ঠিক আছে। আর ওর জাইলেম মানে এটার বিন্যাসটা হচ্ছে এই যে জাইলেমটা হচ্ছে জাইলেম এক্সার্ক। জাইলেমটা কি এক্সার্ক। এন্ডার্ক কার, এই যে নয়টা যার মধ্যে আছে কাণ্ড, কাণ্ডর জাইলেম বিন্যাস হচ্ছে এন্ডার্ক, কাণ্ড নয়ডা এন্ডার্ক, ঠিক আছে। আর মূলেটা কিরকম, মূলেটা হচ্ছে এক্সার্ক। মূলেটা কি, মূলেটা হচ্ছে এক্সার্ক। তাহলে দেখো আমার যেহেতু বলছে আমার মূল, মূল বলছে না, তাহলে আমার এটাও ভুল। অধোতক কি থাকবে, অধোতক থাকবে না। তারপর কি আছে, পেরিসাইকেল কয়েকটা স্তরে বিন্যস্ত, ওর পেরিসাইকেলে কয়েকটা স্তর নাই, ও মূল, মূল সবসময় এক স্তরই থাকে। সাধারণত মূল এক স্তরই থাকে, মাঝে মাঝে কয়েকটা কেয়ার বট ওষুধের ক্ষেত্রে আমরা কয়েকটা লেয়ার দেখতে পাই, দরকার নেই আমাদের। ওর মজ্জাটা থাকে অনেক বড়, তুমি মনে হয় মূলের উপর দাঁড়ায় আছে, যেন মজ্জাটা অনেক বড় হইতে হবে, যেন মজ্জাটা বড় এবং সুস্পষ্ট থাকে, ঠিক আছে। গুড, কাণ্ড এন্ডার্ক। আচ্ছা, এরপর দেখো আমাদের পরের কোশ্চেন 19 নাম্বারটা, নিচে কোন প্রযুক্তি প্রয়োগ করে জীবের জিনোটাইপে পরিবর্তন করা যায়। এটা আমরা 100 বার করে বারবার পড়তেছি যে রিকম্বিনেন্ট ডিএনএ, ওই যে আমরা প্লাজমিডকে কেটে তার মধ্যে একটা আমাদের নির্দিষ্ট জিনকে ঢুকায় সেটাকে লাইগেজ দিয়ে লাগাই, তারপর আমরা ওটাকে কি করে ফার্মেন্টেশন ব্যাংকে দিয়ে বড় বড় করতেছি। তাহলে আমরা কোন প্রক্রিয়ার মাধ্যমে জিনোটাইপে পরিবর্তন করতে পারতেছি। ধরো আমার জিনোটাইপ হচ্ছে 44, এটাকে আমি পুরোটা চেঞ্জ করে 46 বানাতে পারি, কিসের মাধ্যমে, রিকম্বিনেন্ট ডিএনএ এর মাধ্যমে, ঠিক আছে। আমার অ্যান্সার হচ্ছে ডি। ওকে, দেখো এই পরের কোশ্চেনটা, নিচে কোনটার মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা যায়। এটা অনেকবার অনেক কি বলবো লক্ষ লক্ষ বার তোমার প্রশ্ন আসছে। তুমি মনে রাখবা দুইটা জিনিস কালচার করার মাধ্যমে আমরা হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করতে পারি। সেই দুইটা জিনিস কি, একটা হচ্ছে পরাগধানী আর একটা হচ্ছে পরাগ রেণু। যারা 11 নম্বর চ্যাপ্টার ভালো করে পড়ছো তারা হয়তো জানো, পরাগ রেণু আর পরাগধানী এই দুইটা কালচার করার মাধ্যমে তুমি হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করতে পারবা। যারা এক্সট্রা সিলেবাসের চ্যাপ্টার পড়ছে তারা তো 10 নম্বর চ্যাপ্টার পড়ে দেখেছো যে আমরা হ্যাপ্লয়েড উদ্ভিদ থেকে, মানে ধরো নরমালি আমরা জানি যে ফিমেল ফ্লাওয়ার গুলা তারা বাচ্চা জন্ম দিতে পারে, বাট আমরা দেখবো যে আসলে মেল ফ্লাওয়ার গুলা যেগুলো অ্যান্ড্রোজেনিক ফ্লাওয়ার সেগুলো থেকেও আমরা পরবর্তীতে ফসল পেতে পারি। যেরকম তামাক পাতা, তামাকের ক্ষেত্রে কি হচ্ছে আমরা এই ও ছেলে থেকেও ও পরবর্তী আর কি বাচ্চা দিতে পারতেছে। যাই হোক, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট যে পরাগ রেণু এবং পরাগধানী কালচারের মাধ্যমে আমরা হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করতে পারি। ওকে, গেল আমাদের এই কোশ্চেনটা। ওকে, দেখো এরপর কোশ্চেন কি বলেছে, নিচে কোন টিস্যু কোষগুলো আকারে ছোট এবং কোনটায় চলে গেল আবার, এক মিনিট ছোট করি। আচ্ছা, নিচে কোন টিস্যুর কোষগুলা আকারে ছোট, দৈর্ঘ্য প্রস্থে প্রায় সমান, ঠিক আছে। কোন কোষগুলা, নরমালি আমার ভাজক টিস্যুর কোষগুলা ওর আকার গুলা দেখো, তুমি যদি দেখো ওরটা এরকম থাকে, তাই না, ওটা এরকম শেপের থাকে, ওর দৈর্ঘ্যে প্রস্থে মোটামুটি সমান, ওর কোষগুলো আকারে খুব ছোট, ওর নিউক্লিয়াসটা আকারে খুব বড়। তাহলে আমার ভাজক টিস্যুর কোষগুলো হচ্ছে দৈর্ঘ্যে প্রস্থে সমান। তাহলে তুমি যখন 8 নম্বর চ্যাপ্টার পড়বা তুমি বুঝে গেছো তোমার 8 নম্বর চ্যাপ্টার থেকে মেইনলি কি পড়া লাগবে, তোমার প্রত্যেকটা সিঙ্গেল বৈশিষ্ট্য তোমার পড়া লাগবে। সেটা ভাজক টিস্যুর বৈশিষ্ট্য হোক, সরল টিস্যুর বৈশিষ্ট্য হোক, সেটা তোমার কাণ্ডের বৈশিষ্ট্য হোক, একবীজপত্রী কাণ্ড, দ্বিবীজপত্রী কাণ্ড, একবীজপত্রী মূল, প্রত্যেকটা বৈশিষ্ট্য তোমার 8 নম্বর চ্যাপ্টার থেকে ভালো করে পড়া লাগবে। এই বৈশিষ্ট্যগুলো থেকে 8 নম্বর চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কোশ্চেনটা দেখো 22 নম্বর কোশ্চেনটা, এই যে দেখো গ্লুকোজ থেকে, এখন দেখো আমরা যে একটু শ্বসন একটা জিনিস পড়ে আসলাম না, আমরা এখন বলবো এগুলা কি কি। দেখো গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি, তাহলে এই স্টেপটা কি রে, এই স্টেপটা হচ্ছে আমার গ্লাইকোলাইসিস, তাই না, এটা হচ্ছে আমার গ্লাইকোলাইসিস। আমি গ্লুকোজকে ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি করছি। এবার পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, কোন স্টেজ, এটা হচ্ছে আমার অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি স্টেজ। এবার অ্যাসিটাইল কোয়েটা একটা চক্রের মধ্য দিয়ে গিয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করলো। এটা আমার কোনটা, এটা হচ্ছে আমার ক্রেবস চক্র, ঠিক আছে। এটা আমার কি ক্রেবস চক্র, লেখা দেখা যাচ্ছে কিনা আল্লাহই জানে।
আচ্ছা, এটা হচ্ছে আমার ক্রেবস চক্র, ঠিক আছে, এটা আমার ক্রেবস চক্র। তাহলে কি বলছে দেখো, উদ্দীপকের পি ধাপের ক্ষেত্রে, মানে তোমার এই যে গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে কি হচ্ছে, গ্লুকোজের আংশিক জারণ ঘটতেছে। তারপরে কি বলছে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন। তুমি কি এখানে কোনো কার্বন ডাইঅক্সাইড দেখছো? তুমি যদি দেখো সংকেতটা আসলে এরকম, যে দেখো আমার গ্লুকোজ হচ্ছে C6H12 হয়ে গেল H12O6, এটা ভেঙে সে 2 অণু C3H4O3 মানে পাইরুভিক অ্যাসিড তৈরি করছে। তাহলে একটা গ্লুকোজ ভেঙে দেখো কার্বন এখানে 6টা, এখানে 3টা, এই যে সামনে 2 অণু তৈরি করছে না, তাহলে 2 দুগুণে 3 দুগুণে 6। তাহলে দেখো আমার কার্বন সংখ্যা কোনো চেঞ্জ হয়েছে? হয়নি। তো তোমার এখানে কোনো কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় না। কার্বন ডাইঅক্সাইড মেনলি তৈরি হয় শুরু করে এই স্টেজ থেকে, যখন পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিডাল কোয়েস সৃষ্টি হয় তখন তোমার একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। কারণ পাইরুভিক অ্যাসিড হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, অ্যাসিডাল কোয়েস 2 কার্বন বিশিষ্ট, তখন একটা কার্বন হিসেবে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। তাহলে আমার এই স্টেজের মধ্যে কোনো কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় না, ঠিক আছে। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ, যেখানে কি তৈরি হচ্ছে, তোমার 2টা এটিপি এবং 2টা এনএডিপি তৈরি হয়। মেইনলি এখানে 4টা গ্লুকোজের সম্পূর্ণ জারণ হয় না রে বাবা, গ্লুকোজের সম্পূর্ণ জারণ হয় না। গ্লুকোজের কারণ তুমি এখানে তুমি জাস্ট এইটুকু চিন্তা করো, আমি এটা পুরোটা হচ্ছে সবার শ্বসনের পার্ট, আই অ্যাগ্রি, বাট আমি তোমাকে বলছি এইটুকু হচ্ছে কার পার্ট, এইটুকু একটা কমন স্টেজ। এটা সবাদ শ্বসনে হয়, এটা অবাধ শ্বসনে হয়। তাহলে অবাধ শ্বসনের ক্ষেত্রে কি হচ্ছে, তোমার গ্লুকোজটা অসম্পূর্ণ জারণ হয়, আর সবাদ শ্বসনের ক্ষেত্রে পুরোপুরি জারণ হয়ে যায়। তাই আমি যখন তোমাকে এটা বলতেছি সেই ক্ষেত্রে এটা হবে না, ঠিক আছে। তাহলে আমার 2টা এটিপি এবং 2টা এনএডিএইচ2, মেইনলি 4টা এটিপি তৈরি হয়, কিন্তু 2টা খরচ হয়েছে, আমরা বলি নিট 2টা এটিপি উৎপন্ন হয়। আমার 1 আর 3 হচ্ছে রাইট, তাহলে আমার অ্যান্সার হচ্ছে বি, ঠিক আছে। অনেক কিছু বুঝাই ফেললাম, মাঝখানে কিছু ম্যাথে ঢুকে গেল। আচ্ছা, ওকে, দেখো উদ্দীপকের পি আর আর, এই যে পি কিন্তু কোন ধাপ, পি হচ্ছে আমার গ্লাইকোলাইসিস, আর কোন ধাপ, আর হচ্ছে ক্রেবস চক্র। দেখো কি বলছে, উদ্দীপকের পি এবং আর উভয় ধাপের ক্ষেত্রে কোনটা মিল আছে তোমার বলো তো, কোনটা মিল আছে? মাইটোকন্ড্রিয়া সংঘটিত হচ্ছে না, গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজম আমরা একটু আগে পড়ে আসছি, সমপরিমাণ শক্তি উৎপন্ন হয় না, কারণ আমার ইয়ার ক্ষেত্রে গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে মাত্র 8 অণু এটিপি তৈরি হয়, আর ক্রেবস চক্রের ক্ষেত্রে 24 অণু এটিপি তৈরি হয়, অবশ্যই সমান না। তাহলে আমার এটাও ভুল। অক্সিজেন উপস্থিতি না, আমি জানি গ্লাইকোলাইসিস অক্সিজেন ছাড়াও হইতে পারে, কারণ আমরা দেখছি অবাধ শ্বসনে গ্লাইকোলাইসিস হয়। তাহলে আমার 3 নাম্বারটা ভুল, একটাই রাইট, সবাধ শ্বসনের পর্যায়ে, তাই না, অবাধ শ্বসনের পর্যায়ে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার 23 হচ্ছে 4। এরপরে দেখো টিস্যু কালচার প্রযুক্তির উদ্ভাবক, এটা অনেকবার করে করে আসে, এটা মুখস্থ। গটলিব হেবারল্যান্ড হচ্ছে আমার টিস্যু কালচার প্রযুক্তির উদ্ভাবক, এটা মুখস্থ, এটা আসলে বোঝার কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, দেখো রিকম্বিনেন্ট ডিএনএ তৈরিতে কোন এনজাইম লাগে, এটা তোমরা আমার থেকে ভালো করে জানো, পড়তে পড়তে মুখে ফেনা চলে আসছে। রেস্ট্রিকশন এনজাইম, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, বায়োলজিক্যাল নাইফ, মলিকুলার নাইফ, হ্যান্ড নাইফ, ট্যান নাইফ। তাহলে আমার একটাই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, ঠিক আছে, রেস্ট্রিক্ট করে রাখছে। দেখো আমাদের বাপ মারা হচ্ছে আমাদের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, এখানে যাও না, ফোন টিপো না, এটা খাও না, ওইটা করো না, এই বন্ধু রেখো না, সেই বন্ধু রেখো না, বিভিন্ন রকম রেস্ট্রিকশন। তাহলে আমাদের বাপ মা হচ্ছে আমাদের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, দেখো সেই আমাদের ঢাকা বোর্ড শেষ হইলো, এখন আমরা সিলেট বোর্ড। আমরা সব বোর্ডে সব প্রশ্ন করাবো না, ঢাকা বোর্ডটা প্রথম ছিল বলে সবগুলো করাইছি। আচ্ছা, যেহেতু আমরা সিলেট বোর্ডে আসছি, বলো এখানে কারা কারা সিলেটের আছো, বলো তো কারা কারা সিলেটের আছো, দেখি সিলেটবাসী একটু হাত তুলেন। আমরা আমাদের প্রত্যেকটা ডিভিশন, এখন কয়েকটা জায়গায় ডিভিশন বাকি আছে, সেগুলো এইচএসসি পরে হবে, বাট এইচএসসি আগে যে যে ডিভিশন গুলো হয়েছিল মোটামুটি সবগুলোতে গিয়েছিলাম, ময়মনসিংহ, রাজশাহী, তারপর তোমার বগুড়া, তারপর রংপুর, আর কোথায় গেলাম, চট্টগ্রাম গেলাম, সব কুমিল্লা গেছি, আমার নিজের জায়গায় ভুলে গেছি, সবগুলোতে যাওয়া হয়েছে। কিন্তু লাস্টে কয়েকদিন আগে আমরা সবাই গেল হচ্ছে সিলেটে। এই সিলেটটা তো হচ্ছে আমি এসে যাবো, যেতে পারি না, আমাদের পরীক্ষা ছিল, খুব প্রেশার, আমি এসে যাবো, জীবন জিৎ ভাইয়া কেউ যায়নি, তো তোমাদের হাফিজ ভাই জীবন ভাইয়া গেছে। সো হ্যাঁ, হ্যাঁ জুই যায়, ইমাস্কুলেশনে আসলে ইমাস্কুলেশনটা করাই হয় এই জন্য, যাতে এরপরে ওটা থেকে আর কিছু না তৈরি করা যায় আর কি। আর পরে যদি তুমি পরে আমাদের ক্লাস করে দেন, আমি ইমাস্কুলেশন ইয়া করবো, ওকে। সিলেটি, পিওর সিলেটি। সিলেটবাসীর কাছে পরে আমাদেরকে ক্ষমা চাইতে হয়েছে যে আমরা যেতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু ইনশাল্লাহ সিলেট ঘুরতে যাবো, এত সুন্দর একটা জায়গা, গিয়ে তখন তোমাদের সাথে দেখা করবো না। হ্যাঁ ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচায় রাখে, হায়াত দারাজ করে, এইচএসসির পরে খুলনা হবে, সেখানে যাওয়ার ইচ্ছা আছে যদি আল্লাহ চান আর কি। দোয়া করো তোমরা সিলেটের মতো যাতে মিস না হয়, ঠিক আছে। আচ্ছা,
ওকে, দেখলাম। আচ্ছা আরিফুল, জয়পুরহাট, এত জায়গা তো ঘোরা যাবে না। আচ্ছা দেখো, আসি আমরা। PRSV, আমাদের পাপায়া রিং স্পট ভাইরাস এর প্রকৃত বাহককে। এই পাপায়া রিং স্পট ভাইরাস নিয়ে অনেক কিছু আছে তোমার বইয়ের মধ্যে। একটা ইনফরমেশন লাগবে যে এটা কার মাধ্যমে ছড়াচ্ছে, কে বাহক হিসেবে কাজ করতেছে। অ্যাফিড, ঠিক আছে, মেলন অ্যাফিড আছে, অনেক অ্যাফিড আছে। অ্যাফিড মশাইগুলো মেইনলি আমার PRSD প্রকৃত বাহক হিসেবে কাজ করে। খুলনা তো হয় নাই রে, খুলনা হবে, এইচএস এর পরে খুলনা হবে, তখন ইনশাল্লাহ আমরা আসবো। দোয়া করে যাতে আসতে পারি, পরীক্ষার জন্য যাতে না মিস দেওয়া হয়। আমরা তোমাদের ক্লাস নিচ্ছি, আমাদেরকে দেখে প্রচুর চিল লাগে, বাট আমরা অত বেশি চিল না, আমরা সবাই পড়াশোনা নিয়ে খুবই সিরিয়াস। তো দোয়া করে যাতে পড়াশোনার প্রেশারটা একটু কম থাকে, তোমাদের খুলনা এসে ঘুরে যেতে পারে, আমার খুব ইচ্ছা। আচ্ছা ওকে, দেখো এখন আসি। এই যে তোমার ম্যালেরিয়া থেকে, যখন ম্যালেরিয়া পুরো, ম্যালেরিয়া থেকে আরেকটা ইম্পর্টেন্ট টপিক, একটা বক্স আছে, যে বক্সটা কি, তোমার প্লাজমোডিয়াম ভাইভেক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপোরাম, তারপর হচ্ছে ম্যালেরিয়া, আরেকটা হচ্ছে ওভ্যালি। এই কয়েকটা কোন কোন এরিয়াতে হয়, প্লাস হচ্ছে কয়দিন পর পর জ্বর আসে, এই প্রত্যেক ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট। প্লিজ আল্লাহর ওয়াস্তে এই বক্সটা বাদ দিয়ে না, ঠিক আছে। যেরকম দেখো তোমার এই যে আসছে কি, কোয়ার্টারনার ম্যালেরিয়া কোন কোন ভ্যারিয়েন্টে, দেখো ফার্স্ট তোমাদের আসে প্লাজমোডিয়াম ভাইভেক্স, এটা হচ্ছে তোমার বিনাইন টার্সিয়ান, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি, বিনাইন টার্সিয়ান, এটা তোমার বিনাইন টার্সিয়ান। এরপর আসে তোমার ম্যালেরিয়া, এই ম্যালেরিয়া হচ্ছে তোমার কোয়ার্টার, মানে নর্মালি আমাদের যেটা আক্রমণ করে, এটা হচ্ছে আমার কোয়ার্টার ম্যালেরিয়া, ঠিক আছে। তাহলে ওভালি কি, ওভালি হচ্ছে মাইল্ড, তুমি মনে একবার ডিম, ডিম ছোট্ট একটা জিনিস, পিচ্ছি একটা জিনিস, তাহলে ও হচ্ছে মাইল্ড, মৃদু, তাই না। ওভাল মানে, ওভাল মানে আমরা ডিমই বুঝাই, মাইল্ড। ওকে, এরপর তোমার ফ্যালসিপেরাম, ফ্যালসিপেরাম হচ্ছে, ফ্যালসিপেরাম নামটা ইয়া বড়, ফ্যালসিপেরাম একদম ফেলে গেছে, বড় হয়ে গেছে, তাহলে ও হচ্ছে তোমার ম্যালিগনেন্ট, মানে অনেক বিশাল আকারে ম্যালিগনেন্ট, বা তোমার একটা ক্যান্সার টাইপের ম্যালেরিয়া, ঠিক আছে, ম্যালিগনেন্ট ম্যালেরিয়া। তাহলে এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো ভাইভেক্স, বাই মনে রাখবে বিনাইন, ঠিক আছে। আর ম্যালেরিয়া তো বললাম কোয়ার্টার ম্যালেরিয়া। ওভালি, ওভার মানে ডিম, ডিম মানে খুব ছোট পিচ্ছি একটা জিনিস, তাই মাইল্ড। আর ফ্যালসিপাম নামটা ইয়া বলো, তাই শরীরের মধ্যে অনেক ছড়ায় যাবে, ম্যালিগনেন্ট টিউমার বা ম্যালিগনেন্ট ক্যান্সারের মতো ম্যালিগনেন্ট, রাইট, ঠিক আছে। আচ্ছা, কার বিয়ে শাদী হয়ে যেতেছে রে কমেন্টের মধ্যে, ক্লাস করতে এসে বিয়ে শাদী হয়ে যাচ্ছে, হ্যাঁ আল্লাহ। দেখো, মাটির উর্বরতা বিনষ্টকারী ব্যাকটেরিয়া কোনটা, ব্যাকটেরিয়া পড়বেন, আর ব্যাকটেরিয়ার উপকারিতা অপকারিতার ওই যে 2 পেজ মিস দিবেন, এটা একটা কি বলবো, কবিরা গুনাহ, ঠিক আছে, অনেক বড় গুনাহ যদি মিস করেন। অবশ্যই যেটাই পড়বেন, ভাইরাস পড়েন, ব্যাকটেরিয়া পড়েন, যেটাই পড়েন না কেন, প্রত্যেকটার উপকারিতা অপকারিতা ভেরি ভেরি একদম 7 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেরকম দেখো, মাটির উর্বরতা বিনষ্টকারী ব্যাকটেরিয়া, এই প্রত্যেকটা ব্যাকটেরিয়া খুবই ভালো, ঠিক আছে। একমাত্র এই যে ধরো, এই যে থুরিনজিনসের কথা বলতে গেলে, ও হচ্ছে ফসল বিনষ্ট করে, ঠিক আছে, বিটি হচ্ছে ফসল বিনষ্ট করে। বাট আমরা করছি কি, আমরা ওরে ধরে টেনে এনে ওর খোলসটাকে বের করে এনে আমরা ওকে দেখুন রিকম্বিনেন্ট ডিএনএ যদি কাজ করতেছি। কিন্তু এই যে ডেন্ট্রিফিকান্স, আমি মনে করতাম ডেন্টিতে দাঁত, তাহলে দাঁত নষ্ট হওয়া, মনে রাখতাম দাঁত নষ্ট, দাঁত নষ্ট হয় মানে হচ্ছে আমার দাঁত অনেকটা মধ্যে মাটির মতো, দেখো দাঁত মাটির মধ্যে থাকে মানে মাটির মধ্যে থাকে, তাহলে মাটির উর্বরতা নষ্ট করে কে, এই ডেন্ট্রিফিকান্স, ঠিক আছে। ওকে, হ্যাঁ, এই যে বিটি বেগুন, তাহলে অ্যান্সার হচ্ছে কি, অ্যান্সার হচ্ছে ডি। আশা করি আপনাদের ক্লিয়ার। এরপরে দেখো পরের কোশ্চেনটা, অত্যাধিক আলো ও উচ্চ তাপমাত্রার মধ্যে, নর্মালি আমাদের আলো বেশি থাকলে, তাপমাত্রা বেশি থাকলে আমাদের কি হয়, আমাদের হচ্ছে সালোক সংশ্লেষণটা ভালো হয়, ঠিক আছে। কিন্তু ওই যে থাকে না, অতিরিক্ত ভালো কিছুই ভালো না। আপনি যদি ভাবেন আজকে বসে আপু খুব করছে, আমি একদম মোটিভেশন নিয়ে পড়তে বসো, আজকে একদম 12 ঘন্টা পড়বো, দেখবা যে এর পরের দিন গিয়ে তোমার পড়াশোনা হচ্ছে না। অতিরিক্ত ভালো কোনো কিছুই ভালো না। তাহলে দেখো, তোমার অত্যাধিক আলো এবং উচ্চ তাপমাত্রা, একদম আলো অনেক বেড়ে গেছে, অনেক হাই টেম্পারেচার, তখন তোমার কি হবে, তখন তোমার কার্বন ডাই অক্সাইড আর আইইউবিপির সাথে গিয়ে যুক্ত হবে না, কার্বন ডাইঅক্সাইড অন্য একটা গতিপথ দিবে এবং তোমার হয়ে যাবে ফটো রেসপিরেশন। কি হয়ে যাবে, ফটো রেসপিরেশন বা আলোক শ্বসন। ফটো রেসপিরেশনের সংজ্ঞা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক নাম্বারের জন্য, এটা সংজ্ঞা ক নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা কোন কোন অঙ্গে হয় সেটাও খুবই গুরুত্বপূর্ণ। সি,
ওকে, ঠিক আছে। এরপর প্রশ্ন দেখো, ক্রেবস চক্রে এক অণু অ্যাসিটাইল কোয়ে থেকে কত অণু এটিপি তৈরি হয়? তুমি মনে রাখবা ক্রেবস চক্রে টোটাল এটিপি তৈরি হয় হচ্ছে 24 অণু। টোটাল এটিপি কত তৈরি হয়? 24 অণু। কিভাবে আসছে? 3 অণু NADH2, 2 অণু FADH2 আর 1 অণু GTP। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এক এক অণু NADH2 মানে হচ্ছে 3 এটিপি। তাহলে দেখো 3 তিরিকা 9 এটিপি। ঠিক আছে, আচ্ছা 1 FADH2 মানে হচ্ছে 2 এটিপি। তাহলে দেখো 2 ইন্টু 2 কত হয়? 4। ঠিক আছে, আমি কি কোনো হিসাবে ভুল করলাম? এক মিনিট দাঁড়াও। ও আচ্ছা, আমি এটা 3 লিখে ফেলেছি, 6 হবে। আমি একটা হিসাবে লিখতেছিলাম, 6 হবে এটা। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, 6। ওকে ওকে, আশা করি এখন ঠিক আছে। ওকে, আই হোপ সো ঠিক আছে। হ্যাঁ, 6 অণু NADH2। আচ্ছা, তাহলে দেখো 24 অণু এডিপি টোটাল ক্রেবস চক্রে তৈরি হয়। আর আমরা জানি ক্রেবস চক্রে প্রবেশ করে হচ্ছে দুইটা অ্যাসিটাইল কোয়ে তোমার হচ্ছে এই ক্রেবস চক্রের মধ্যে আসছে। তাহলে এক টোটাল 24 অণু উৎপন্ন হয়েছে না? তাহলে তুমি বুঝতে পারছো 24 2 দিয়ে ভাগ করলে 12 অণু। তাহলে একটা অ্যাসিটাইল কোয়ে তৈরি করে 12 অণু এটিপি, আরেকটা অ্যাসিটাইল কোয়ে তৈরি করে 12 অণু এটিপি। দুটাকে মিলে তোমার 24 অণু এটিপি তৈরি হয়। ঠিক আছে, তাহলে আমার প্রশ্ন খেয়াল করবা, 24 থেকে ধাম করে দাগে দিয়ে আসবা না। প্রশ্ন পড়বা যে কত অণু, এই যে একটা, এক অণু, তাহলে একটাতে কত তৈরি হবে? 12। বাট আমি তো ধরো এটা কেটে দিতাম, আমি তো বলতাম যে ক্রেবস চক্রে অ্যাসিটাইল কোয়ে থেকে মোট কত অণু তৈরি হয়? মোট হচ্ছে 24 অণু। ঠিক আছে, আশা করো ক্লিয়ার। হ্যাঁ, ঠিক আছে। ওকে, দেখো আচ্ছা, দেখো ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী ফসফোলিপিড অণুগুলার কি করে? একটা হচ্ছে তোমার পাশে ব্যাপ্ত হচ্ছে। পাশে মানে কি? ফ্লুইড মোজাইক মডেলটা কিরকম দেখতে? মডেলটা চার্টে এরকম দেখতে না? একটা একটা গায়ে লেগে আছে এরকম করে। আচ্ছা দেখো, তাহলে ফ্লুইড মোজাইক মডেলগুলো কি বলে? এখানে যে তোমার যে চিনি অণুগুলো থাকে এগুলা হেল্প করে আর কি একটা একটা জায়গায়, মানে এরা পাশে বিক্ষিপ্ত হতে পারে, এরা ভাসতে পারে, এই জন্য আমরা নাম দিয়েছি ফ্লুইড মোজাইক। থাকে না একটা তোমার আইসবার্গ মডেল বলি কেন আমরা এটাকে? কারণ এটা হচ্ছে ওই যে শৈলপ্রবাহের মধ্যে ভাসতে পারে, এই জন্য আমরা বলছি এটা পাশে ব্যাপ্ত হয়। ঠিক আছে, তারপর অক্ষ বরাবর ঘুরতেও সক্ষম, কিন্তু 2 স্তরের মধ্যে স্থান পরিবর্তন করতে পারে না। মানে কি? এই স্তরটা এখানেও আসতে পারে না, ওই স্তরটা এখানেও যেতে পারে না। তাহলে ও 3 নাম্বারটা করতে পারে না, 2 স্তরের মধ্যে সে স্থান পরিবর্তন করতে পারে না, বাট পাশে ব্যাপ্ত হতে পারে এবং অক্ষ বরাবর ঘুরতে পারে। ঠিক আছে, ও এটাকে অক্ষ ধরে এই বরাবর ঘুরতে পারবে, কিন্তু সে জাস্ট স্থান পরিবর্তন করতে পারবে না। তাহলে আমার রাইট আনসার হচ্ছে এ। ঠিক আছে, ওকে। এরপর দেখো, হ্যাঁ এখন আসবো, আমরা সলভ করব ময়মনসিংহ বোর্ড 2023। যারা ময়মনসিংহ এর আছেন তারা একটু ইয়া করেন, ময়মনসিংহ বোর্ড রিসেন্ট বছরে খুব ভালো পরিমাণ টাফ কোশ্চেন করতেছে। দেখো ময়মনসিংহ গিয়েছিলাম, খুবই ছোট একটা শহর, বাট পোলাপানকে ভীষণ রকম সিরিয়াস লাগছে, এরা পড়াশোনা নিয়ে অনেক সিরিয়াস। আশা করা যাক আপনারা যে এইচএসসি রেজাল্ট ভালো হবে। আচ্ছা দেখো, ওকে দেখো ডিএনএ যে ক্ষুদ্রতম অংশ রিকম্বিনেশন, তোমাকে প্রশ্নের মধ্যে আনসার বলেছে রিকম্বিনেশন। তাহলে রিকম্বিনেশনের যে ক্ষুদ্র অংশটা অংশ নেয় তার নাম কি হবে? রেকন হবে, তাই না? তাহলে রেপ্লিকেশনের যেটা অংশ নেবে তার নাম হবে রেপ্লন, মিউটেশনের যেটা অংশ নেবে তার নাম হবে মিউটন, আর যেটা হচ্ছে তোমার কি হয়েছে সিটি যেটা হয়ে গেছে তো। ও চট্টগ্রামে আসছি, বললাম তো চট্টগ্রামে আসছি। চট্টগ্রামে কবে গিয়েছি? আমরা মেবি 21 তারিখে, 21 মার্চ আমরা চট্টগ্রাম গিয়েছিলাম। হ্যাঁ, তাহলে আমার রাইট আনসার কি? রাইট আনসার হচ্ছে সি। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, আপনি বায়োলজি পড়বেন আর কোনো একটা ছবি বাদ দিবেন, এটাও অনেকটা ওই যে কবিরা গুণা লেভেলে পড়ে যায়।
ঠিক আছে? প্রত্যেকটা ছবি যদি আপনার মনে হয় যে না এগুলো আমি সিকিউতে দিব না, তাহলে আমার ছবি দেখা দরকার নেই, সিকিউতে দিয়ে না, সমস্যা নেই, বাট স্টিল আপনাকে প্রত্যেকটা ছবি একটু ঠান্ডা মাথায় দেখতে হবে। ঠিক আছে? তাহলে দেখো, এই যে দেখো পরীক্ষা চলে আসছে, একটা ছবি তুলে দিছে, তোমাকে বলছে এটা কি, এটা কি অ্যাডেনিন, সাইটোসিন, থায়ামিন নাকি গুয়ানিন? দেখো আমার অ্যাডেনিন আর হচ্ছে গুয়ানিন, এরা হচ্ছে আমার কি পিউরিন না পাইরিমিডিন? পিউরিন। তাহলে এদের মধ্যে থাকে হচ্ছে তোমার দুইটা সাইকেল, এই যে একটা নাইট্রোজেন একটা নাইট্রোজেন যৌগ, ঠিক আছে? এরকম থাকে আমাদের দুইটা সাইকেল। আচ্ছা, তো আমাদের যে এই যে এটা ছবি, এই জন্য বলছি বারবার করে ছবি দেখতে হবে, এটা আমাদের কিসের মধ্যে পড়ে? আমার অ্যাডেনিন। ঠিক আছে? সিটিজি বোর্ড করেন, সিটিজি বোর্ড সামনে আছে তো, হারায় যায় নাই তো, আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাডেনিন। আচ্ছা, এরপর দেখো নিম্নে কোন কোন উদ্ভিদে আমরা হাইড্রাথোড পাই? হাইড্রাথোড কি? আমাদের পানি পত্ররন্ধ্র, যার মাধ্যমে গার্টেশন প্রক্রিয়া পানিটা বের হয়ে যায়, স্পেশাল কিছু। এটা দিয়ে অনেকবার প্রশ্ন আসছে, এটার জন্য আমরা একটা কমন নেমোনিক সবাই পড়ায়, ঘটক। ঠিক আছে? ঘটকের মধ্যে আমরা পাই হচ্ছে হাইড্রাথোড। ঘ দিয়ে কি? ঘাস, ট দিয়ে টমেটো, ক দিয়ে হচ্ছে কি? কচু। ঘটক, ঘাস, কচু, টমেটো। তাহলে দেখো এই যে আমার অ্যান্সার হচ্ছে সি। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এমসি করাবো, এমসি কি সবগুলোই আছে, কোনো বডি বাদ দিব না, টেনশন করো না। আচ্ছা, সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করে কে? বলো, সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করে কে? আমাদের স্ট্রেস, এই যে এই স্ট্রেস পার্জার, এগুলো মুখস্থ, এগুলো মুখস্থ, এগুলো আসলে বোঝানোর কিছু নাই। অবশ্যই আবিষ্কারের পার্টটুকু দেখবে, অ্যাটলিস্ট কে কোনটা আবিষ্কার করছে। এখন দেখো আমরা চলে আসছি আমাদের, বলো এটা কিসের গঠন? এটা কি? এটা কি বলো? এটা কি? দেখি, এটা বলার পর আগাবো, এটা কি? এই যে এখানে এতগুলা হাতের মতো, এটা একটা হাত, এটা একটা হাত, এটা মনে একটা পা, এটা মনে পাশে কিছু একটা বের হইছে, বলো এটা কি? তোমাদের কমেন্ট লেটে করো না, আমার কমেন্ট লেটে আসে আল্লাহ জানে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টিআরএনএ মডেল। ঠিক আছে, এই জন্য বলছি ছবিগুলো দেখেন ভালো করে। হ্যাঁ, এটা টিআরএনএ মডেল। ওকে, দেখো এই যে টিআরএনএ মডেলের এই অংশটা হচ্ছে আমার কি বলো? ডি লুপ। এটা হচ্ছে আমার টি লুপ, এটা হচ্ছে আমার ডি লুপ, এটা হচ্ছে আমার অ্যান্টিকোডন লুপ। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা আমার টি লুপ, এটা আমার ডি লুপ, এটা হচ্ছে আমার অ্যান্টিকোডন লুপ। এই ছবিটা, এই মডেলটা আর কি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিকিউর জন্য। এটা অবশ্যই একবার করে এঁকে রাখবা, আঁকাটা খুবই ইজি, অবশ্যই এঁকে রাখবে একবার। তাহলে আমার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে সি। ওকে, দেখো এরপরের প্রশ্ন 37 নাম্বারটা, যে সকল প্লাজমিড অ্যান্টিবায়োটিক ক্ষমতা সম্পন্ন তাদেরকে আমরা কি বলি? দেখো প্লাজমিডের মধ্যে তিনটাই দেওয়া আছে, তোমার আর 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 প্লাজমিড দেওয়া আছে এবং এফ প্রাইম প্লাজমিড দেওয়া আছে, কোর প্লাজমিড দেওয়া আছে। এর মধ্যে দেখো আমার এই এফটা, এফ দিয়ে বোঝা হচ্ছে ফার্টিলিটি। এফ দিয়ে কি বোঝায়? ফার্টিলিটি। তাহলে ফার্টিলিটি মানে কি? এফ প্লাজমিড হচ্ছে জননের ক্ষেত্রে কাজ করবে। আর আর দিয়ে কি বোঝায়? আর দিয়ে বোঝায় রেজিস্ট্যান্ট। ঠিক আছে, আর দিয়ে কি বোঝায়? রেজিস্ট্যান্ট। মানে কি? ও হচ্ছে কোন একটা কিছু বিরোধিতা করবে। কার বিরোধিতা করবে? হচ্ছে মেইনলি অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। ও কি হিসেবে কাজ করে? অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। আমরা R6 নামে পরিচিত, মানে মোটামুটি 6টা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আমাদের R6 অ্যান্টিবায়োটিকটা কাজ করে। ঠিক আছে, তাহলে কোন ব্যাকটেরিয়া, কোন যে সকল প্লাজমিড আমরা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী পাই, সেটা হচ্ছে আমার আর প্লাজমিড। 27 না রে, 37, 27 চলে গেছে। আচ্ছা দেখো এবার, এই যে বারবার যে বলতেছি ছবি দেখেন, ছবি দেখেন, দেখছেন ছবি কত গুরুত্বপূর্ণ। আমরা যখন 9-10 ফিজিক্স পড়তাম, তখন আমাদের টিচার আমাদের সবসময় বলতো যে ছবি কথা বলে, ছবি যত দেখবে বায়োলজি তত বেশি ইজি লাগবে, তার বায়োলজি যত বেশি ক্লিয়ার লাগবে। দেখো দেখো 38 নাম্বার কি বলেছে? এই তীর গুলা দিয়ে কি বুঝাইতেছে? এই যে এটা হচ্ছে আমার ম্যালেরিয়া। ঠিক আছে, আচ্ছা এই যে এই তীরগুলো দিয়ে বোঝাচ্ছে, এগুলো হচ্ছে আমার ওসিস্ট। এগুলো কি? আমার ওসিস্ট। এই ওসিস্ট গুলো থেকে পরবর্তী থেকে তোমার একটা পূর্ণাঙ্গ ম্যালেরিয়া জীবাণু বা ম্যালেরিয়া মশকে, ম্যালেরিয়া জীবাণু তৈরি হবে আর কি। আচ্ছা, তাহলে এই তীর চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে? ওসিস্ট। এটা যদি আপনি ছবি না দেখেন,
আপনি পাশের বন্ধু থেকে শোনা ছাড়া কখনই এটা অ্যান্সার করতে পারবেন না। খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই জন্য বারবার বলছি প্রত্যেকটা ছবি মাস্ট বি দেখবেন, আপনার কাছে যত আনইম্পর্টেন্ট লাগুক না কেন, ঠিক আছে? সি, এখন অ্যান্সার বলতে সবাই পারে আসলে। এনিওয়েজ দেখো, তীর চিহ্ন দ্বারা দশাটিতে পরজীবী যে বৈশিষ্ট্য, তার কি কি বৈশিষ্ট্য সেটা তোমাকে বলছে। দেখো ও সিস্টেম মধ্যে আমরা কি পাই, ফার্স্টে ও সিস্টেম মধ্যে কি আছে, এর জীবনচক্রে দুইটা পোষকের প্রয়োজন। মানে কি, ম্যালেরিয়া জীবনচক্রের মধ্যে আমরা দুইটা পোষক পাই। একটা পোষক হচ্ছে মানুষ, এই মানুষটাকে খাওয়ায় পড়ায় বড় করে, বড় করার পর সে তার গ্যামেটোসাইট লেভেলে যখন যায় তখন সে মানুষের দেহ থেকে চলে যায়। এরপর সে যায় হচ্ছে মশকের দেহে, মানে তার আসল মা বাপ যারা তাদের কাছে যায় আর কি। তাহলে ওর হচ্ছে দুইটা পোষক প্রয়োজন, একটা মানুষ একটা হচ্ছে মশকে, ঠিক আছে গেল। এরপরে যৌন জননে এক্স ফ্লাজেলেশন দশা থাকে। আমরা যখন তোমরা যখন পড়েছো ম্যালেরিয়ার মধ্যে, তখন তোমরা পড়েছো ওর একটা স্টেজ আছে যেমন ধর এক্স ফ্লাজেলেশন হয় আর কি। কিন্তু এই যে সি নাম্বারটা, ঠোঁট, চোখে রক্তবর্ণ ধারণ করা, শরীরে র্যাশ হওয়া, এগুলা ম্যালেরিয়া রোগের লক্ষণ না, ঠিক আছে? ম্যালেরিয়া রোগে একদম হাড় কাঁপানো, জ্বর আসে, জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকে, বাট এই যে তোমার ঠোঁট চোখ লাল হয়ে যাওয়া বা শরীরের মধ্যে র্যাশ হওয়া, এগুলো ম্যালেরিয়া রোগের লক্ষণ না। তাহলে অ্যান্সার হচ্ছে আমার 1 ও 2। তাহলে যখনই আপনি যেই ডিজিজই পড়বেন না কেন, সেটা লক্ষণ কিরকম সেটা খুবই গুরুত্বপূর্ণ। যেরকম ধরো তুমি যখন ডেঙ্গু পড়বা, দেখবা ডেঙ্গুর মধ্যে তোমার ফিভারটা হচ্ছে 104 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর আসতে পারে, আর ম্যালেরিয়া ক্ষেত্রে হচ্ছে 105 ডিগ্রি ফারেনহাইট থেকে মানে এই রেঞ্জের মধ্যে জ্বর আসে। তাহলে এই যে তোমার টেম্পারেচারটা খুবই গুরুত্বপূর্ণ, এই টেম্পারেচার থেকে তোমাকে বুঝতে হবে যে ওরা আসলে কি হয়েছে। তাহলে এগুলো একটু ভালো করে পড়বা, ঠিক আছে? সিমটম গুলা, যে কোন রোগের সিমটম কি। হ্যাঁ হ্যাঁ, ডেঙ্গু রোগের। ওকে, কি বলতেছে আল্লাহ জানে। দেখো, নিম্নে কোন উদ্ভিদ থেকে অ্যারারুট বা বার্লি তৈরি করা হয়? সাইকাস যখন পড়বা, সাইকাসের যে ইউজ আছে, মানে সাইকাস কোনটা কোন ক্ষেত্রে ইউজ, যেরকম ধরো সাইকাস পেকটিনাটা কচি পাতা বাঁশ হিসেবে ইউজ করা হয় বা এটা সবজি বানানো হয়, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো আমার সাইকাস, কোন সাইকাস থেকে আমরা ইয়া পাচ্ছি, অ্যারারুট বা বার্লি পাচ্ছি, এটা তোমরা মুখস্থ। আমরা হচ্ছে সাইকাস সার্কিনালিস থেকে কি পাই, অ্যারারুট বা বার্লি পাই, ঠিক আছে? অ্যারারুট বার্লি কিসে থেকে পাই, সাইকাস সার্কিনালিস থেকে। এরপর দেখো, এখন আসি আমরা তা বিখ্যাত বরিশাল বোর্ডে। যারা আমার কালকে জিকে ক্লাস তারা জানো আমি বরিশালকে এত পচাইছে, আমার বলতেও ভয় লাগতেছে বরিশালেরা যে কি করবে। যাই হোক, এখন আসি আমরা বিখ্যাত বরিশাল বোর্ডের কোশ্চেনে। ভাজক কোষের ক্ষেত্রে ভাজক কোষের বৈশিষ্ট্যগুলা কি? দেখো, ভাজক কোষ মানে তাকে একদম নিয়মিত বিভাজিত হতে হয়। ভাজক কোষগুলো আমি এটাকে পড়ে আসছি, ওর দৈর্ঘ্য প্রস্থ প্রায় সমান থাকে, ও আকারে খুব ছোট থাকে এবং কোষগুলো একদম কাছাকাছি লেগে থাকে। একটা কোষ আরেকটা কোষের, ধর এটা যদি ভাজক কোষ হয়, একটা কোষ আরেকটা কোষ এবার পাশাপাশি লেগে থাকে, ঠিক আছে? এরকম করে থাকে কোষগুলা। তাহলে ভাজক কোষ কিরকম, ওরা ঘনভাবে সন্নিবিষ্টিত, ঠিক আছে? দেখো এখানে পাকে অসংখ্য পড়ে বলবো বিপাক হার কম, তুমি জানো ও বিভাজিত হচ্ছে, তাহলে বিপাক হার বেশি থাকবে না? যদি বিভাজিত না হতো, ধরো স্থায়ী টিস্যু হতো, তাহলে সেই ক্ষেত্রে ওর কি থাকতো, ওর বিপাক হারটা কম থাকতো। ওকে, বুঝছো? সি নাম্বার অ্যান্সার আমাদের। এরপর 42 নাম্বার কোয়েশ্চেন, প্লাজমোডিয়াম এর কোন দশা থেকে গ্যামিটোসাইট উৎপন্ন হয়? আবারও ঘুরে ফিরে ওই একই জিনিসই, ঠিক আছে? দেখছো ম্যালেরিয়া নিয়েই প্রত্যেকটা বোর্ড একদম মাথা খারাপ করে ফেলছে। তাহলে দেখো আমার কোন স্টেজ থেকে, এই যে আমার এরিথ্রোসাইটিক সাইটোজয়েড সবচেয়ে লাস্ট স্টেজ কি পড়াইছিলাম, মেরোজয়েড। মেরোজয়েডের পর থেকে তোমার গ্যামিটোসাইট স্টেজটা শুরু হয়। তাহলে আমার একদম এরিথ্রোসাইটিক সাইটোজয়েডের লাস্ট স্টেজ হচ্ছে মেরোজয়েড। এরপর থেকেই একটা গ্যামিট তৈরি হচ্ছে, এক্সফ্লাজেলেশন হয়ে যায়, পরবর্তীতে সে হচ্ছে তার ওই মশকের দেহের মধ্যে চলে যায়। তাহলে গ্যামিটোসাইটটা কোন কার পরে তৈরি হয়, মেরোজয়েড থেকে, ঠিক আছে? জি। এই তো তোমরা তো মুখস্থ এমনি পারো, এটা কি পড়াবো বলো? আচ্ছা দেখো, এই যে তোমাদের যেটা বলছিলাম যে রোগের সিমটম খুবই গুরুত্বপূর্ণ। ওকে দেখো, ফার্স্ট এই দেখো, বনির মাথা ব্যথা, হাড়ের জোড়ায় জোড়ায় জয়েন্টে জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যায় 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত চলে যায়, তারপর তার শরীরের মধ্যে লালচে ফুসকুড়ি উঠছে। তাহলে তোমার প্রশ্ন বলছে বনির রোগটা কি? এবং এরপরে দেখো আমাদের আসছে মনি। মনির মধ্যে আবার প্যাচ লাগাও না। মনির কি, মনির মাথা ব্যথা, পেশি ব্যথা, বমি বমি ভাব, সব সিমটম সেম। কি হচ্ছে দেখো, ওর প্রচন্ড কাঁপুনি সহ 48 ঘন্টা পর পর জ্বর আসে। এখানেই তোমাকে বোঝাই দিছে ওর আসলে হয়েছে ম্যালেরিয়া, ঠিক আছে? আর এই যে আমি টেম্পারেচার কথাটা বলছিলাম যে 103 থেকে 105 ডিগ্রি বা অনেক জায়গায় 104 থেকে 106, যাই হোক 103 থেকে 105 ডিগ্রি জ্বর কার ক্ষেত্রে আসে, ডেঙ্গুর ক্ষেত্রে আসে। ইম্পর্টেন্ট, ঠিক আছে?
ইম্পর্টেন্ট কিন্তু ডেঙ্গু। তাহলে আমার 46 অ্যান্সার কি? বনি বলছি। এই দেখছো কে জানে 46 বি লেখছে, তোমাকে ধরে মাইট দিব। বনি বলছি, মনি বলি না। মনি হইলে ম্যালেরিয়া হতো, বনির কি হইছে? ডেঙ্গু হইছে। ঠিক আছে, এই দেখছো এত এত বারবার যে বলছি ভালো করে পড়ো। দেখো এরপরে মনির ক্ষেত্রে কি হবে? ওই ম্যালেরিয়া যা, আবারও একই জিনিসই বারবার। দেখো কি হবে মনির? মনির হচ্ছে মশার দেহে যৌনজনন ঘটে, ঠিক আছে। লোহিত রক্তকণিকা ধ্বংস করে, ঠিক আছে। পাইরোজেন ক্ষরণটা আসলে পাইরোজেন ক্ষরণ করে, কিন্তু নর্মালি মানুষের দেহের মধ্যে পাইরোজেনের কারণে জ্বর আসে না আর কি। ঠিক আছে, যাই হোক দেখো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এখানে এ। আমাদের জ্বর আসার জন্য আসলে অনেক কিছু কাজ করে, ইন্টারলিউকেন কাজ করে, পাইরোজেন কাজ করে। ওকে দেখো সি4 উদ্ভিদ, সি4 উদ্ভিদে কয়টা এক্সাম আমরা এটাকে দেখে আসলাম, ওই যে ফিক্কু ক্রাশ খাই দিয়ে, ভুট্টা, তারপরে ইক্ষু, ক্র্যাব ঘাস এবং সরগম। এখন দেখো সি4 উদ্ভিদে কি বলেছে। সি4 উদ্ভিদ গুলা সালোক সংশ্লেষণের হার বেশি। ওর নাম দেখে বুঝতেছে ও সালোকসংশ্লেষণ হারটা কিরকম হবে? বেশি হবে। তাহলে ও সালোক সংশ্লেষণের হার বেশি, ঠিক আছে। এরপরে কি? এরপরে হচ্ছে উচ্চ তাপমাত্রায় সালোক সংশ্লেষণ ঘটাতে পারে। পারে বলো? সি3 উদ্ভিদগুলো নরমালি তেমন একটা টেম্পারেচার সহ্য করতে পারে না, ও একটু অপটিমাম মিনিমাম টেম্পারেচার মধ্যে কাজ করে। কিন্তু সি4 উদ্ভিদগুলো তারা অনেক টেম্পারেচারও সালোক সংশ্লেষণ করতে পারে। তাহলে আমার বি নাম্বারটা রাইট। সি নাম্বার কি বলছে? বান্দল শীতের কোষে ক্লোরোপ্লাস্টে গ্রানা থাকে, এটা ভুল। মেসোফিল টিস্যুর মধ্যে তোমার হচ্ছে গ্রানাম থাকতো। তাহলে আমার এই অ্যান্সারটা, এই অপশনটা হচ্ছে ভুল। অ্যান্সার হচ্ছে আমার এ। ঠিক আছে, হ্যাঁ 45 হচ্ছে এ। আচ্ছা শেষ করতে পারবো কিনা আল্লাহ জানে, দেরি তো করলাম। আচ্ছা দেখো লাইসোম আবিষ্কার করে কি? এটা মুখস্থ এখানে বোঝানোর কিছু নাই। লাইসোম কি আবিষ্কার করে? লাইসোম আবিষ্কার করা হচ্ছে আমাদের দুবে, ক্রিশ্চিয়ান দুবে। ঠিক আছে, ক্রিশ্চিয়ান দুবে হচ্ছে আমাদের লাইসোম আবিষ্কার করে। ওকে, এরপরের কোশ্চেন আমরা দ্রুত যাই। অসম্পূর্ণ ফুল কোনটা? তোমাদের কারো যদি, আমি জানি আমি 7 নাম্বার চ্যাপ্টার, তোমাদের কারো যদি 7 নাম্বার চ্যাপ্টারে কোনো ধরনের নেমোনিক লাগে প্লিজ লেট মি নো। আমার 7 নাম্বার চ্যাপ্টার প্রত্যেকটা কিছু নেমোনিক আছে, এবং 7 নাম্বার চ্যাপ্টারটা নেমোনিক ছাড়া মনে রাখাটা খুবই কষ্ট। ঠিক আছে, আচ্ছা আমাদের অসম্পূর্ণ ফুল কোনটা? দেখো ফার্স্টে আসে আমাদের এই যে ধুতুরা ফুল। এই ধুতুরা ফুলটা আমাদের একটা আইডিয়াল ফ্লাওয়ার। তোমাদের ল্যাবের মধ্যে জবা কাটাইছে না? সিমিলারলি আগে হচ্ছে ধুতুরা ফুল কাটাতে, বাট পরবর্তী দেখে গেছে যে অনেকে খেয়ে টেয়ে ফেলে, হেলথ রিস্ক আছে, এই জন্য পরবর্তী ধুতুরাটা বাদ দিছে। এই ধুতুরা এবং তোমার কি বলে জবা ফুল হচ্ছে আদর্শ ফুল। কিন্তু আমাদের অসম্পূর্ণ ফুল কোনটা, যেটা ফুল হয়েও হতে পারে নাই, সেটা হচ্ছে আমাদের কুমড়া। ঠিক আছে, দেখো কুমড়া থাকে না, মানে তুমি হচ্ছে কুমড়ার মতো, ও ফুল হয়েও হতে পারে না, এরকম একটা অবস্থা। তাহলে আমাদের কুমড়া হচ্ছে অসম্পূর্ণ ফুল। ঠিক আছে, কে ক বলেছে? 47-এ কে ক বলেছে? ধরে বললাম ধুতুরা একটা আদর্শ ফুল, তাহলে ও অসম্পূর্ণ কেমনে হয়? আদর্শ মানে কি? যার মধ্যে সবকিছু আছে। এখন এই যে চাটগাইয়া সুপ্রিমেসি, চট্টগ্রাম বোর্ড, এসে গেলাম আমরা চট্টগ্রাম বোর্ডে। ঠিক আছে, আচ্ছা দেখেন চাটগাইয়ারা, নিচে কোনটা ম্যালেরিয়া জীবাণুর হ্যাপ্লয়েড দশা? আমি এটা মনে রাখতাম কিভাবে, দেখো যতখানে তুমি উ পাবা, এই উ মানে হচ্ছে, ও মানে ডাবল ও না, তাহলে হচ্ছে ডাবল। ঠিক আছে, উ মানে ডাবল ও, তাহলে ডাবল। আর এটা হচ্ছে এই যে জাইগোট, আমরা জানি জাইগোট মানে তো দুইটা এন, তাই না? জাইগোট মানে তো 2n। তাহলে যেখানে তুমি ডাবল ও সাইড, ও গনি, ও এই, ও সেই, এই উ মানে হচ্ছে তোমার দুইটা আছে, তাহলে ডাবল। আর হচ্ছে তোমার জাইগোট মানে ডাবল। তাহলে দেখো তোমার উ কিনেট বাদ, জাইগোট বাদ, উ সিস্ট বাদ, একটাই বাকি থাকে স্পোরোজাইট। অ্যান্সার কি আমার ডি। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে ডি। হ্যাঁ এই তো, ভেরি গুড। এই যে আদনিন বলতেছে যে আপু ধুতরা ফুল খাওয়া, যাই হোক লাউ কুমড়া হচ্ছে অসম্পূর্ণ ফুল। এক মিনিট দাঁড়াও তো, 1 সেকেন্ড দাঁড়াও। এক মিনিট দাঁড়াও। আচ্ছা দেখো এরপরে নিচে কোনটা ম্যাক্রোমোলো? ম্যাক্রোমোলের জন্য একটা নেমোনিক আছে, লিখে দিচ্ছি, এটা লিখে নাও। এটাও হাফিজ ভাইয়ের নেমোনিক, যাই হোক ওনারই স্টুডেন্ট। আচ্ছা দেখো, মজার চপস কালকে নিও। মজার দিয়ে হচ্ছে ম্যাগনেসিয়াম, চপের সি দিয়ে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। কালকের কাল দিয়ে হচ্ছে ক্যালসিয়াম, কে দিয়ে হচ্ছে পটাশিয়াম, নিও দিয়ে হচ্ছে নাইট্রোজেন।
ঠিক আছে, তাহলে তুমি এখন বলতে পারবে কোনটা অ্যান্সার হচ্ছে নাইট্রোজেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। মজার টপস কালকে নিও, ম্যাগনেসিয়াম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, ক্যালসিয়াম, পটাশিয়াম আর হচ্ছে তোমার নাইট্রোজেন। ওকে, ঠিক আছে, লেটস মুভ অন। ওকে, দেখো নিচের পি চিহ্নিত অংশের নামটা আগে তোমরা বলো, পি কি? বলো পি কি? আচ্ছা থাক, তোমাদের অ্যান্সার ওয়েট করতে গেলে আমার আর লেখা পড়ানো লাগবে না। আচ্ছা দেখো, কিউ, কিউ হচ্ছে আমার মাইক্রোস্পোরোফিল। কিউ কি আমার মাইক্রোস্পোরোফিল, ঠিক আছে? আচ্ছা, এই যে মাইক্রোস্পোরোফিল বা তোমার সাইকাসের ক্ষেত্রে পুংজনন অংশ আর কি, তো এর যে উঁচু মাথাটা থাকে এটা আমার নাম দেই হচ্ছে অ্যাপোফাইসিস। অ্যাপো মানে উপরে, তুমি অ্যাপোফাইসিস মানে হচ্ছে উপরের অংশটা, ঠিক আছে? তাহলে পি হচ্ছে ওর বর্ধিত অংশ, মাথার দিকে বর্ধিত অংশকে বলেছে অ্যাপোফাইসিস। ওকে, ঠিক আছে? দেখো এইটিএস রাইবোজোম এর অংশগুলা কি কি? আমাদের 60S এবং 40S এই দুইটা সাব ইউনিট মিলে তৈরি করা হচ্ছে এইটিএস রাইবোজোম, ঠিক আছে? তাহলে এইটিএস রাইবোজোম কিভাবে তৈরি হয়? 60S এবং 40S সাব ইউনিট দুইটা মিলে আমাদের এইটিএস রাইবোজোম তৈরি হয়। তাহলে তোমরা আমাকে বলবা 70S রাইবোজোম কিভাবে তৈরি হয়? এটা আমি বলবো না, তোমরা কমেন্ট করো 70S রাইবোজোম কিভাবে তৈরি হয়। এই যে যেভাবে মনে রাখতে পারলে হইলো, মানে আপ টু ইউ। আচ্ছা দেখো, একটা অ্যান্টিকোডনে করে নাইট্রোজেন বেস থাকে, একটু আগে তোমাকে টিআরএনএ দেখা আসলাম, টিআরএনএর এখানে যদি তুমি খেয়াল করো এখানে 3টা ছিল, তাই না? 3টা ছিল এরকম। তাহলে একটা অ্যান্টিকোডনের মধ্যে কয়টা নাইট্রোজেন বেস? এখানে 1টা 2টা আর 3টা। তাহলে একটা অ্যান্টিকোডনে 3টা নাইট্রোজেন বেস থাকতে পারে, ঠিক আছে? 3টা নাইট্রোজেন বেস থাকতে পারে, একটু আগে দেখা যাচ্ছে টিআরএনএর মধ্যে। দেখো ওকে, দেখো 2n = 8 হলে মাইটোসিসের মেটাফেজ দশায় মোট কতটা ক্রোমাটিড দেখা যাবে? তুমি জানো মাইটোসিসের মেটাফেজ দশার মধ্যে সংখ্যাটা কি হয়ে যায়? ডাবল হয় নাকি হাফ হয় বলো তো? মাইটোসিস বলেছি, কিন্তু মাইটোসিস বলেছি। মেটাফেজ দশায় কি হবে? সংখ্যাটা হাফ হবে না ডাবল হবে? ডাবল হবে না? তাহলে মোট কতটা পাবা তুমি? 8 দুগুণে 16টা পাবা, ঠিক আছে? 53B বলছে কে? বলার সাথে সাথে আবার ডিরেক্টও অ্যান্সার হচ্ছে সি, ঠিক আছে? আচ্ছা দেখো, কোন ধাপে জীবের বৈচিত্র্য প্রক্রিয়া সৃষ্টি শুরু হয়? ওই যে একটু আগে তোমাকে শুরু থেকে দেখা আসছিলাম যে ধরো এটা তো একটা ক্রোমোজোম হয়, এটা ক্রোমোজোম, ঠিক আছে? আর এটা হচ্ছে ধরো এটা হচ্ছে বাবার থেকে আসা ক্রোমোজোম, এটা হচ্ছে তোমার মায়ের থেকে আসা ক্রোমোজোম সাপোজ, ঠিক আছে? এই যে দুইটার মধ্যে একটা আদান প্রদান চলতেছে, ঠিক আছে? এই যে ওর একটা কাটা অংশ ওর কাছে আসবে, পরবর্তীতে ও দেখতে হয়ে যাবে অনেকটা এরকম। দাঁড়া 1 মিনিট, পুরোটাই মুছে ফেলছে, শিট। আবার আঁকি, ঠিক আছে? তাহলে দেখো ওর একটা কাটা অংশের মধ্যে আসলে দেখো এখন ওর কালারটা হয়ে যাবে, সাপোজ ওর কালারটা এখন হয়ে যাবে এই যে পাশে, এ পাশে একটা কাটা অংশ আসছে না? আরে ভাই, ধরো এখানে এইটুকু হয়ে যাবে হচ্ছে ওর গ্রিন, ও পাশে ওইটুকু হয়ে যাবে হচ্ছে ওর ইয়েলো, ঠিক আছে? তাহলে এই যে কাটা অংশগুলো আদান প্রদান হচ্ছে, এটাকে বলি, এটা কোন স্টেজে হয়? প্যাকাইটিন স্টেজ হয়, এটাকে আমরা বলেছি এটা কায়াজমা সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? যেহেতু দেখো বাবার একটা বৈশিষ্ট্য ওই বাচ্চাটার মধ্যে আসলো, মায়ের একটা বৈশিষ্ট্য বাচ্চাটার মধ্যে আসলো, যেহেতু এখানে বৈশিষ্ট্য আদান প্রদান হচ্ছে, তাই আমরা তাকে এখানে কি বলি? জীবের বৈচিত্র্যটা সৃষ্টি হওয়া শুরু হয় এই স্টেজ থেকে, ঠিক আছে? যেটা আমরা বলি প্যাকাইটিন। আর আধা ঘন্টা ধরো, ওকে দেখো, ওকে এখন আপনাদের সবচেয়ে টেরিফাইং
যশোর বোর্ড আর কুমিল্লা বোর্ড, তাই না? যশোর বোর্ডের কোশ্চেন এখন আমরা সলভ করবো। দেখো যশোর বোর্ডে কি বলেছে, নিচে কোনটা ব্যাকটেরিয়া জনিত রোগ? এই একটা কমন প্রশ্ন, অনেকবার বোর্ডে এসেছে, নিচে কোনটা ব্যাকটেরিয়া জনিত রোগ। তাহলে দেখো ফার্স্টে আছে আমার জন্ডিস, কলেরা, ডেঙ্গু, পোলিও। এখন দেখো এই যে আমাদের কলেরা, এ হয় হচ্ছে ভাইব্রিও কলেরা, এই ব্যাকটেরিয়া দিয়ে, ঠিক আছে? আচ্ছা, তারপর ডেঙ্গু কি? তোমার ডেঙ্গি ভাইরাস দিয়ে হচ্ছে। পোলিও আর জন্ডিস এই দুইটা রোগের কারণ আপনারা আমাকে কমেন্টে বলবেন। একমাত্র এই যে কলেরা, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ। তাহলে দেখো তোমার স্পেসিফিকলি কয়েকটা মনে রাখা লাগতেছে, যে একটা মনে রাখা অ্যাটলিস্ট, যে কোনটা ব্যাকটেরিয়া দিয়ে হয় বা কোনটা ভাইরাস দিয়ে হয়, তাহলে পরীক্ষা হলে গিয়ে আর কনফিউশন হবে না। এখন বাসায় বসে সলভ করছো মনে হচ্ছে যে আরে খুবই ইজি, এগুলা কে পারে না, বাট পরীক্ষা হলে আসলে পারবা না। সো এগুলো একটু যে কোনো একটা মুখস্থ রাখবা, যে কোনগুলো ব্যাকটেরিয়া জনিত রোগ আর কোনগুলো ভাইরাস জনিত রোগ, আর যেগুলো কমন রোগ সেগুলোর জন্য অবশ্যই কে দায়ী সেটা লাগবে। এখন তোমরা আমাকে বলবা জন্ডিসের জন্য কে দায়ী আর পোলিওর জন্য কে দায়ী। তো বুঝলাম। আচ্ছা দেখো উদ্দীপকের আলোকে 56-57 নম্বর প্রশ্ন। শামীম গবেষণাগারে জীবাণুমুক্ত ও নিয়ন্ত্রিত পরিবেশে উদ্ভিদের পি অংশ থেকে হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করেছে। একটু আগেই পড়ে আসছি, হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা যায় দুইটা অংশ থেকে, একটা পরাগ রেণু, একটা পরাগ ধানী। তাহলে এখন তুমি বুঝতে পারবে তাহলে কোনটা অ্যান্সার হবে বলো তো। পরাগ ধানীটাকে পাইলাম, এই দেখো পরাগ রেণু, দেখছো? ডেঙ্গু ভাইরাস ডেঙ্গি ভাইরাস হয়, ডেঙ্গি ভাইরাস ইজ আ কাইন্ড অফ ফ্লাইভি ভাইরাস, ঠিক আছে? হ্যাঁ, গুড। তাহলে আমার অ্যান্সার কি? পরাগ রেণু। আচ্ছা এরপর দেখো উদ্দীপকের প্রক্রিয়াটার জন্য তোমার কি কি লাগবে বলো। এগুলো ইজি মুখস্থ জিনিস। একটা কাঁচ পাত্র লাগবে, অটোক্লেভ যন্ত্র লাগবে, যেখানে আমরা 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাকে জীবাণুমুক্ত করব। তারপর তোমার কি লাগবে? কিছু ফাইটো হরমোন লাগবে, কারণ ফাইটো হরমোন কি উদ্ভিদের গ্রোথ বৃদ্ধি করবে, গ্রোথকে বৃদ্ধি করবে, তাই না? তাহলে যেহেতু আমরা তাকে কালচার মিডিয়ার মধ্যে বড় করছি, তা তোমার কিছু ফাইটো হরমোন দিতে হবে। তাহলে আমার এই প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, তাহলে সবগুলোই লাগবে, ডি। আচ্ছা এরপরের কোশ্চেন দেখো, গ্লাইকোক্যালিক্স নিচে কি কি দিয়ে তৈরি হয়? এটা মুখস্থ যদিও। গ্লাইকোক্যালিক্স কই থাকে? আমার ওই যে কোর্সে যে লিপিড বাইলেয়ার মডেলটা দেখলাম, সেখানে মাঝে মাঝে কিছু গ্লাইকোক্যালিক্স এর এরকম থাকে। ধরো এটা তো আমাদের প্রোটিন, এটা হচ্ছে আমার লিপিড বাইলেয়ারটা, এখানে হচ্ছে কিছু গ্লাইকোক্যালিক্স এর অণু থাকে, ঠিক আছে? আচ্ছা গ্লাইকোক্যালিক্স কি কি দিয়ে তৈরি হয়? গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন। লিপিড আর প্রোটিন মিলে কি তৈরি করছে? তোমার গ্লাইকোক্যালিক্স তৈরি করছে, ঠিক আছে? গ্লাইকোক্যালিক্স ইজ আ কাইন্ড অফ সুগার, যেটা তোমার লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি হয়। আচ্ছা দেখো এরপরে 59 নাম্বার, কোন ক্ষেত্রে প্রশোধনের হার বেশি হবে? মানে কোন ক্ষেত্রে তোমার প্রশোধনটা বেশি বেশি হবে, পানিটা বেশি ইজিলি বের হয়ে যাবে। দেখো যদি তোমার আর্দ্রতা বেশি থাকে, আর্দ্রতা বেশি, ধরো আজকে বাইরের মধ্যে হিউমিডিটি খুব বেশি, আর্দ্রতা খুব বেশি, এখন তুমি করো কি আজকে একটা কাপড় শুকাতে দাও, দেখবে কাপড় কি ইজিলি শুকাবে? শুকাবে না। মানে কি তোমার বাতাসটা এখন ভিজা অবস্থায় আছে, ও আর এক্সট্রা বাতাস নিতে পারবে না, ও আর এক্সট্রা পানি নিতে পারবে না, ঠিক আছে? এখন ধরো আমার বায়ুচাপ কম, বায়ুচাপ কম, আমার হচ্ছে আর্দ্রতা কমে গেছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ইজিলি তোমার বায়ুটা বেশি বেশি করে পানি অ্যাবজর্ব করতে পারে। বায়ুচাপ কমে গেছে, তাহলে কি হবে? সে বেশি বেশি করে পানি অ্যাবজর্ব করতে পারে। এই কারণে দেখা যাচ্ছে কি যে আমার প্রশোধন হারটা বেড়ে যায়। তাহলে আমার প্রশোধন হারটা কখন বেশি হবে? যখন আমার আবহমণ্ডলের চাপ মানে বায়ু চাপ এবং আর্দ্রতাটা কম থাকবে, সেক্ষেত্রে আমার প্রশোধনের হার বেশি হবে। আমি মনে রাখতাম হচ্ছে এভাবে, ইজি ভাবে, যে আ আ বা আ থাকলে কম, আ মানে কি আমার আবহমণ্ডলের চাপ, আবহমণ্ডলের চাপ, আর আরেকটা কি? আরেকটা হচ্ছে আর্দ্রতা। এদের সাথে সম্পর্ক হচ্ছে কি? ব্যস্তানুপাতিক, মানে আর্দ্রতা বাড়লে প্রশোধন কমবে, আর্দ্রতা কমলে প্রশোধন বাড়বে, এরকম, ঠিক আছে? ওকে দেখো এরপরে কোশ্চেন 60 নাম্বার, নিচে কোনটা আরএনএ ভাইরাস? এটাও তোমরা বলতে পারবা। আমরা একটা নেমোনিক পড়ি, টিটু এবং টিপু এবং টিটু দুই ভাই, ওই যে ফ্রান্স থেকে ভ্যাকসিন নিয়ে আনলো না, এরকম একটা নেমোনিক পড়ি না আমরা? তাহলে ভ্যারিওলা ভ্যাকসিন দুইটাই বাদ, টিটু ভাইরাসও বাদ, একটাই থাকে টিএমভি তামাক ভাইরাস, এটা হচ্ছে আমার আরএনএ ভাইরাস। ওকে সামনে আগাই। দেখছো যশোর বোর্ডের প্রশ্ন কিন্তু কঠিন না, ইজি প্রশ্ন, তুমি জাস্ট একটু মাথায় ঠান্ডা রাখতে পারলেই হলো। আচ্ছা দেখো এন্ডোসিম্বায়ন্ট কোনটাকে বলে? আমরা যেন একটা জিনিসে পড়ি, ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার, ঠিক আছে? ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার পড়ি। ই মানে হচ্ছে আমার এন্ডোসিম্বায়ন্ট, এম দিয়ে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আর সি দিয়ে হচ্ছে ক্লোরোফিল। তাহলে আমার এন্ডোসিম্বায়ন্ট কারা? মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোফিল। তাহলে আমরা এই দেখো, এই যে মাইটোকন্ড্রিয়া,
ঠিক আছে, তাহলে আমার 61 হচ্ছে বি। ওকে, এরপরে কোয়েশ্চেন, এই যে আবার সেম জিনিস দেখছো, বারবার ওই তোমার কায়াজমা প্যাকাইটিন এগুলো। উদ্দীপকের এমটাকে আমরা কি বলবো রে? উদ্দীপকের এমটাকে আমরা বলবো হচ্ছে কায়াজমা। একটু আগে পড়ে আসছি, প্যাকাইটিন স্টেজের মধ্যে কায়াজমা হয়, যেখানে মা থেকে কিছু বসে বাবা থেকে কিছু বসে যায়। আচ্ছা দেখো, উদ্দীপকের প্রক্রিয়ার মাধ্যমে বারবার একই জিনিসই, দেখো কি হচ্ছে বলো, কই গেল? আচ্ছা, জীবে বৈচিত্র্য ঠিক আছে, জিন ম্যাপিং এ ব্যবহৃত হয় ঠিক আছে, কোষ পুনরুৎপাদনে সাহায্য করে। ওর কি কোষ পুনরুৎপাদনের সাথে কোনো সম্পর্ক আছে? নাই, ওটা আমাদের রিকমেন্ড ডিএনএ ক্ষেত্রে লাগতে পারতো, যাই হোক লাগবে না এগুলো আমাদের। তাহলে 1 নম্বর হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা দেখো এরপরে, পেপের রিং স্পট রোগের জন্য দায়ী কোনটা? এই যে একটু আগে পড়ে আসছি, পিআরএসভি। পিআরএসভি কি দিয়ে বাহিত হয়? অ্যাফিড দিয়ে না? অ্যাফিড দিয়ে বাহিত হয় না, একটু আগে পড়ে আসলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন বলছে, এখন এই যে পিআরএসভি এই রোগের জীবাণুটা দেখতে কিরকম? তুমি যদি পড়ো তুমি দেখবা যে ওর জীবাণুটা হচ্ছে দণ্ডাকৃতি, ঠিক আছে, অনেকটা এরকম এটিএম শেপের। তাহলে ওর জীবাণুটা হচ্ছে অনেকটা দণ্ডাকৃতির। তাহলে পিআরএসভি কখনই অ্যাফিড দ্বারা বাহিত হয়, তাহলে তোমার মশা হবে না। তাহলে অ্যান্সার কি আমার? দণ্ডাকৃতি। ঠিক আছে, সি। গুড। আচ্ছা এরপরের কোয়েশ্চেন 65 নাম্বারটা, এই যে দেখো বারবার যে বলি ছবি দেখেন ছবি দেখেন, ছবি কথা বলে, এই দেখেন ছবি কথা বলতেছে। আচ্ছা দেখো, আমার অমরা বিন্যাসের ছবিগুলা সবগুলো লাগবে। এটা খুবই কমন একটা অমরা বিন্যাস, এটা হচ্ছে জবার। ঠিক আছে, জবার দল মন্ডল ছিল টুইস্টেড, জবার বৃতি ছিল ভালভেট, আর জবার যে এই যে ওর অমরা বিন্যাসটা কিরকম? অক্ষীয়, অক্ষে জবা, অক্ষে জবা। ঠিক আছে, যেটা কমন এটা তো আরো ভালো করে লাগবে, এটা হচ্ছে অক্ষীয়। দেখো একটা এক্সিস বরাবর সবগুলো বিস্তৃত। ঠিক আছে, আচ্ছা দেখো এরপরে, কোন নাইট্রোজেন বেস শুধু রাইবোজের সাথে লাগে? আমরা পড়েছি আরএনএ এর মধ্যে একটা এক্সট্রা বা যেটা ইউনিক, যেটা ডিএনএ এর মধ্যে নাই, সেটা হচ্ছে ইউরাসিল। তোমার ডিএনএ এর মধ্যে থায়ামিন থাকে, কিন্তু আরএনএ তে থায়ামিনের বদলে থাকে হচ্ছে ইউরাসিল। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে ইউরাসিল। গেল। এরপর দেখো, স্পোরোফাইটিক উদ্ভিদের কোথায় মায়োসিস হয়? ইম্পর্টেন্ট, কিন্তু বলে আসছি একটু আগে, একদম শুরু থেকে বলে আসছি, জনন মাতৃকোষে। জনন কোষ দেখে লাফায় লাফায় দেখা এসো না, জনন মাতৃকোষে হচ্ছে ওদের মায়োসিস হয় বা মিওসিস হয়। ওকে, এরপরে কোয়েশ্চেন, কোরালয়েড মূল কোথায় পাওয়া যায়? কোরালয়েড মূল কোথায় পাওয়া যায়? দুটো জায়গায় পাওয়া যায়, না নস্টক আর অ্যানাবেনা। নস্টক আর অ্যানাবেনাতে তুমি পাবা হচ্ছে কোরালয়েড মূল। তাহলে এই যে আমার নস্টক গেল। 69 নম্বর কোয়েশ্চেনটা, জবা ফুলের দলমন্ডল, বারবার বলেছে জবা ফুলের দলমন্ডল, তাহলে কোনটা হবে রে? ভালভেট। জবা ফুলের দলমন্ডল হবে ভালভেট। সরি কি বললাম, নিজে বলে নিজে আবার ইয়া করলাম। আচ্ছা, জবা ফুলের দলমন্ডল হচ্ছে টুইস্টেড, বৃতি হচ্ছে ভালভেট, আর অমরা বিন্যাস কিরকম? অক্ষীয়। ঠিক আছে, ওপেন কে বললো রে? আচ্ছা 68 নাম্বারটা, ঠিক আছে 69 নাম্বার তোমরা আসো না এখন পর্যন্ত। আচ্ছা দেখো 70 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে? ডিএনএ টেমপ্লেট সূচক অনুসারে জিসিএটি এটার এমআরএনএ কি হবে? মানে এটা ট্রান্সক্রিপ্ট হয়ে এমআরএনএ তে কি কিসে রূপান্তর হবে? দেখো আমি লিখি বড় বড় করে, জিসিএটি, তাই না? আচ্ছা দেখো, আমার গুয়ানিনের সাথে কে লাগে? গুয়ানিন মানে গুয়ানিনের সাথে চেঞ্জ হয়, মানে গুয়ানিনের সাথে লাগে কে? বন্ধন তৈরি করা হচ্ছে সাইটোসিন, তাই না? গুয়ানিন চেঞ্জ হবে সাইটোসিন। সাইটোসিনের সাথে কে? সাইটোসিন ওই গুয়ানিন সাইটোসিন, ওদের মধ্যে বন্ধুত্ব। আচ্ছা এখন অ্যাডেনিন, অ্যাডেনিনের সাথে লাগে হচ্ছে থায়ামিন, তাই না? টি লাগে। কিন্তু তোমার এমআরএনএ আরএনএর মধ্যে কি থায়ামিন থাকে? একটু আগে বললাম আরএনএর মধ্যে কি থাকে? ইউরাসিল থাকে না থায়ামিনের বদলে। তাহলে তোমার এর বদলে এখানে হওয়ার কথা ছিল টি, কিন্তু টি হবে না, হবে হচ্ছে আমার ইউ। ঠিক আছে, আর থায়ামিনের বদলে কি থাকবে? থাকবে হচ্ছে আমার এ। তাহলে দেখো আমার অ্যান্সার হচ্ছে 70A, CGUA। খুবই ইজি। আচ্ছা এরপরে কোয়েশ্চেন 71 নাম্বার, স্টপ কোডন। আমরা জানি স্টপ কোডন তিনটা, UAA, UAG, UGA। কিন্তু এই যে এখানে আমার এই যে দিয়েছে, এটা হচ্ছে আমার মিথিওনিন। এটা কি আমার মিথিওনিন বা আমার প্রথম অ্যামিনো অ্যাসিড যেটা। তাহলে আমার 3 নাম্বারটা হবে না, অ্যান্সার হচ্ছে 1 আর 2। ঠিক আছে, এরপরে কোয়েশ্চেনটা দেখো। এখন আসি যশোর বোর্ডের পরে বিখ্যাত কুমিল্লা বোর্ড, তাদের কঠিন প্রশ্ন দিয়ে বিখ্যাত স্থান অধিকার করে আছে আর কি। আচ্ছা দেখো এরপরে কোয়েশ্চেন, ক্লোরোপ্লাস্টের কোথায় তোমার ক্লোরোফিল থাকে? 72 নাম্বার কোয়েশ্চেন। এটা খুব ইজি,
আমাদের থাইলাকয়েডের মধ্যে থাকে হচ্ছে থাইলাকয়েডের গায়ের মধ্যে, এটা যদি আমার থাইলাকয়েড হয়, থাইলাকয়েডের গায়ের মধ্যে হচ্ছে ক্লোরোপ্লাস্ট গুলো থাকে। যাই হোক, এরপর থাইলাকয়েড কয়েকটা মিলে তৈরি করা হচ্ছে স্ট্রোমা, কয়েকটা স্ট্রোমা মিলে তৈরি করা গ্রানাম। তো যাই হোক, আমাদের ক্লোরোপ্লাস্ট ক্লোরোফিল কোথায় থাকে? থাইলাকয়েডে থাকে। ঠিক আছে? আচ্ছা, এরপর 73 নম্বর কোয়েশ্চেনটা, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটা? মাইসেলি। আমাদের 100টার মতো মাইসেলি তৈরি করে একটা কোষ প্রাচীর। যাই হোক, তাহলে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একক কোনটা? মাইসেলি। ওকে, এরপর 74 নাম্বার অ্যান্সার। আচ্ছা, ডিএনএ প্রতিলিপনের সময় হাইড্রোজেন বন্ধন গুলোকে, ধরো এই যে আমার এ আর টি, এটার মধ্যে 2টা হাইড্রোজেন বন্ধন আছে, জি আর সি, তার মধ্যে 3টা হাইড্রোজেন বন্ধন আছে। এগুলাকে ভাঙে কে? বলতো? এগুলাকে ভাঙে হচ্ছে আমাদের হেলিকেজ এনজাইম। ঠিক আছে, এগুলাকে কে ভাঙে? হেলিকেজ এনজাইম ভেঙে ও 2টা সূত্রকে এভাবে টেনে আলাদা করে ফেলে। ঠিক আছে, ওকে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে ডি। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা, এরপর 75 নাম্বার কোয়েশ্চেনটা, একটু আবারও সেম জিনিস দেখছো না, এই একটা টপিক থেকে দেখো প্রত্যেকটা বোর্ডে বারবার প্রশ্ন, তুমি নিজে বুঝতে পারছো টপিকটা কত ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, আমাদের এক্সোসাইটিক সাইটোগনি একদম ফার্স্ট স্টেজ দিকে ছিল আমাদের ট্রোফোজয়েড, এটা সবচেয়ে ক্ষণস্থায়ী, মানে খুব দ্রুত এই ফেজটা হয়, মানে ধরো তুমি বুঝার আগে ফেজটা পার করে যাবে আর কি। তাহলে এক্সোসাইটিক সাইটোগনি সবচেয়ে ক্ষণস্থায়ী স্টেজ কোনটা? ট্রোফোজয়েড। আচ্ছা, আমাদের প্রশ্ন 105টা, এত তাড়াতাড়ি হাঁপাই গেলে হবে? আচ্ছা, এই ছবিটা আমি একটু আগে ব্যাখ্যা করে আসছি, এটা কি? এটা হচ্ছে আমাদের T2 ভাইরাসের ছবি। ঠিক আছে, এটা আমাদের T2 ভাইরাসের ছবি, এটা। ঠিক আছে, এরপরে উদ্দীপকের চিত্রটা, মানে ভাইরাস অকোষীয় আণুবীক্ষণিক, তাই না? তাহলে ভাইরাস অকোষীয়, ওর কোনো সেল নাই, ঠিক আছে, আণুবীক্ষণিক, ওকে। এবং আমাদের T2 ভাইরাসের মধ্যে 150টা জিন থাকে, এটা তোমার মুখস্থ রাখতে হবে। এবং ওর যে লেজটা দেখলা, এই যে প্লেটটা, এই প্লেটের মধ্যে কোনো ধরনের কোনো ডিএনএ থাকে না, এটা তোমার জন্য ইম্পর্টেন্ট। তাহলে ওর অ্যান্সার কি? আমার ডি। ঠিক আছে, টিটু ভাইরাস যেটা একটা ভাইরাস অকোষীয় আণুবীক্ষণিক হবে, ওর মধ্যে টোটাল 150টা জিন আছে। তারপরে ওর লেজের মধ্যে কোনো ডিএনএ নাই, ওর ওই যে হেক্সাগোনাল শেপটা দেখলা, এটার মধ্যে এই যে এটার মধ্যে মেনের ডিএনএটা থাকে, কিন্তু এখানে কোনো ডিএনএ নাই। ঠিক আছে, আচ্ছা, এরপরে ধান গাছে একটা পুষ্পে কয়টা পুংকেশর থাকে? একটা পুষ্পে এই পাশে 3টা, এই পাশে 3টা, টোটাল থাকে হচ্ছে 6টা পুংকেশর। ঠিক আছে, টোটাল কয়টা থাকে? 6টা পুংকেশর থাকে। হ্যাঁ, তোমার 78 ও ডি, 78 ও ডি। আচ্ছা, কোন ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের পাতার আয়তন বৃদ্ধি পায়? পাতা বলেছি কিন্তু, তাহলে দেখো, আচ্ছা, পাতা দিয়ে মনে রাখবা, প দিয়ে মনে রাখবা প্লেট। আমি যদি বলতাম ঘনত্ব বৃদ্ধি পায়, ঘনত্ব মানে কি? ওজনে বাড়ছে না, মাস মানে ভর, ওজন, তাহলে ঘনত্ব বৃদ্ধি পায় হচ্ছে তোমার মাছ ভাজা, তাহলে প্লেট ভাজাটি হচ্ছে পাতার আয়তন বৃদ্ধি পায়। আচ্ছা, গেল বি। ওকে, অধোত্বকের নিচ থেকে, এটা অন্তত্বক হবে, অম্লত্বক চলে আসছে, এটা হবে অন্তত্বক। ঠিক আছে, অন্তত্বক। আচ্ছা, তাহলে অধোত্বকের নিচ থেকে শুরু করে অন্তত্বক পর্যন্ত অংশটা কি? এটা আমরা জানি। বলো, অ্যান্সার বলো, তোমরা বলো। অধোত্বকের পরে থাকে কর্টেক্স, কর্টেক্সের পর থাকে তোমার অন্তত্বক। ঠিক আছে, তাহলে অধোত্বকের পর এটা অধোত্বক, তার নিচে থাকে কর্টেক্স, তারপর অন্তত্বক, তারপর হচ্ছে তোমার পেরিসাইকেল, তারপর মজ্জা। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে সি। গুড। আচ্ছা দেখো, পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার জন্য আগে মনে করা হতো তোমার, ফার্স্টে মনে করা হয়েছে তোমার শ্বেতসার এবং চিনি, এটার কারণ হচ্ছে পত্ররন্ধ্র খোলা বন্ধ হচ্ছে। পরে আবিষ্কার করলো যে আসলে না, আমাদের হচ্ছে পিএইচ এর কারণে পত্ররন্ধ্র খোলা বন্ধ হয়। পরবর্তীতে শেষ পর্যন্ত এস ইমামুরা গিয়ে আবিষ্কার করে আধুনিক মতবাদ অনুযায়ী পটাশিয়াম আয়ন এ হচ্ছে তোমার দায়ী পত্ররন্ধ্র খোলা বন্ধ করার জন্য। ঠিক আছে, আমার কোন আয়নটা দায়ী? পটাশিয়াম। ওকে, পটাশিয়াম। এরপরে সবাত শ্বসন অবসন্ন অভিন্ন ধাপ, এখন বলতে বলতে একদম ফেনা তৈরি হয়েছে, গ্লাইকোলাইসিস। এখন তোমরা আমার থেকে ভালো পারো এগুলা। নিচে কোনটা অ্যান্টিকোডন বহন করে? ছবি সহ দেখা আসছে টিআরএনএ, গেল, তাই না? এখন এগুলোকে বলা লাগবে আলাদা করে, এই যে গ্লাইকোলাইসিস, তারপর হচ্ছে আমাদের টিআরএনএ, ছবি সহ একে দেখাচ্ছে, 3টা করে থাকে অ্যান্টিকোডন, 3টা নাইট্রোজেন বেস থাকে, টিআরএনএ, গেল। এরপর আসে রাজশাহী বোর্ড। আচ্ছা, রাজশাহী বোর্ড, নিচে কোনটা প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্টি হয়? প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্টি হয় আমাদের 2টা, জাইলেম এবং ফ্লোয়েম। ঠিক আছে,
জাইলেম ফ্লোয়েম হচ্ছে আমাদের ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম হচ্ছে আমাদের প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট, এটা লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, এরপরে কোশ্চেন দেখো, কোন আয়নটা পত্ররন্ধ্র খুলতে সহায়তা করে? সেম কোয়েশ্চেন, একটু আগে দেখে আসে, পটাশিয়াম আয়ন, আর বলবো না। এরপর দেখো, নিচের কোনটার স্টোমাটায় 3টা করে সহকারী কোষ থাকে? ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা দেখো, 3টা সাবসিডিয়ারি সেল বা 3টা সহকারী কোষ থাকে কোন পত্ররন্ধ্রের ক্ষেত্রে? অ্যানিসোসাইটিক। অ্যানিসোসাইটিকের ক্ষেত্রে আমার কি থাকে? 3টা সহকারী কোষ বা 3টা সাবসিডিয়ারি সেল থাকে। ঠিক আছে, আচ্ছা ওকে, এটা হচ্ছে বি। এরপরে দেখো, এসবের একটু বুঝার চেষ্টা করো। কি বলেছে? উপরোক্ত পরিবহন কলার ক্ষেত্রে তুমি কি বলতে পারো? এটা সমপার্শ্বীয় বদ্ধ, সমপার্শ্বীয় মুক্ত, সমপার্শ্বীয় সমদ্বিপার্শ্বীয় নাকি অরীয়? দেখো, ওর দুইটা, এই যে ধরো এটা একটা অংশ, এটা একটা অংশ, ওর দুইটা অংশের মধ্যে তেমন কোনো ডিভাইডার নেই, মনে হচ্ছে দুইটা অংশ একেবারে মিলে গেছে একসাথে, তেমন মনে হচ্ছে না? আচ্ছা এখন ধরো আমি তো এরকম একটা জিনিস আঁকতাম যার মাঝখানে আমি একটা ডিভাইডার দিতাম, ঠিক আছে? ধরো আমি এখানে একটা ডিভাইডার দিয়ে দিতাম, এরপর আমি উপরে এটা আঁকতাম, আর নিচে হচ্ছে এরকম দিতাম, তাহলে এটা একটা স্বতন্ত্র হতো না, এটা মুক্ত থাকতো, এটা মুক্ত থাকতো, মাঝখানে একটা ডিভাইডার দিয়ে দিচ্ছে, বাট দেখো এখানে কোনো ডিভাইডার নাই, তাহলে ওরা দুজন একজন একজনের মধ্যে বদ্ধ হয়ে আছে, ঠিক আছে? কিন্তু আমি ওদের মাঝখানে কোনো ডিভাইডার দিইনি, এই ডিভাইডার হচ্ছে আমার ক্যাম্বিয়াম। তাহলে দেখো, যেহেতু এখানে কোনো ক্যাম্বিয়াম নাই, তাহলে ও কি আমার সমপার্শ্বীয় এবং বদ্ধ। ছবিটা দেখেই বোঝা যায়, ঠিক আছে? ওর মধ্যে কোনো ক্যাম্বিয়াম নাই, মানে হচ্ছে সমপার্শ্বীয় এবং বদ্ধ। আর যদি ক্যাম্বিয়াম থাকতো সেক্ষেত্রে আমাদের দুটা আলাদা নিজেদের মধ্যে মুক্ত সত্তা, তাহলে দুটো হচ্ছে আমাদের সমপার্শ্বীয় মুক্ত। তাহলে অ্যান্সার হচ্ছে আমার 87 এর এ। ঠিক আছে, আচ্ছা এরপরে নিচের কোনটার ক্ষেত্রে সক্রিয় পরিশোষণের মতবাদ? সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে 3টাই মতবাদ আছে। কি কি মতবাদ? একটা হচ্ছে আমার লুন্ডেগার মতবাদ বা সাইটোক্রোম পাম্প মতবাদ, সেকেন্ড হচ্ছে আমার প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, থার্ড নাম্বারটা হচ্ছে লেসিথিন মতবাদ। যে কোনো একটা মনে রাখবা। আর নিশ্চয়গুলা কি কি আছে আমি মনে রাখতাম হচ্ছে ব্যাপন, ব্যাপক, ডোনান, আয়ন। নিশ্চয় ক্ষেত্রে হচ্ছে ব্যাপন, ব্যাপক, ডোনান, আয়ন। আর সক্রিয় ক্ষেত্রে 3টাই, লুন্ডেগার বা সাইটোক্রোম পাম্প মতবাদ, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, আর হচ্ছে তোমার লেসিথিন মতবাদ। ঠিক আছে, আমার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ডি, সি। ওকে, এরপরে নিচের কোনটা আবাদ মাধ্যমকে জমাট বাঁধাতে সাহায্য করে? তোমরা যারা আম্মুদেরকে বাসার মধ্যে জেলি বানাতে দেখছো বা অনেক সময় কাস্টার্ড বানানোর সময় আম্মুরা হচ্ছে ওটার মধ্যে দেখবে একটা পাউডার মিক্স, যেটা হচ্ছে এগার এগার পাউডার। যদি আমাদের বাসায় হচ্ছে আম্মু ফার্স্টে বলতে হচ্ছে অ্যারারুট, বাট পরে দেখলাম যে না, এটা আসলে এগার এগার পাউডার, যেটা তোমার জেলিকে জমাট বাঁধাতে সাহায্য করে। তাহলে তোমার যে কোনো আবাদ মাধ্যমকে জমাট বাঁধাতে সাহায্য করে কে? এগার এগার পাউডার। ঠিক আছে, এগার। আর বাকিগুলো নাম দেখে বুঝতে, এগুলো জীবনে জমাট বাঁধাতে হেল্প করবে না। ওকে দেখো, উদ্দীপকের প্রযুক্তিটি নিচে কোন উদ্ভিদ তৈরিতে সাহায্য করে? তোমরা এখন 10 বার করে বলা হয়ে গেছে, তোমাদের মুখস্থ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের সেই রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিডটা। তাহলে আমাদের কোন উদ্ভিদ তৈরিতে হেল্প করবে? সে ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরিতে। ঠিক আছে, ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরিতে হেল্প করবে। হ্যাঁ, আমাদের 90 হচ্ছে ডি। আর অল্প কয়টা প্রশ্ন, সারাটা আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। নিচে কোন প্রক্রিয়ায় প্রাইমার তৈরি হয়? কোন প্রক্রিয়ায় প্রাইমার তৈরি হয় রে? আমাদের রেপ্লিকেশনের মধ্যে শুধুমাত্র প্রাইমার লাগে। রেপ্লিকেশনের মধ্যে প্রাইমার তৈরি, যেটা আসলে মেনলি আরএনএ দিয়ে তৈরি হয়, পরবর্তীতে আমরা সেটাকে সরাই দিই, সেটাকে মানে ডিএনএ পলিমার, সেটাকে সরাই দিয়ে ডিএনএ ইয়া লাগে আর কি। আজকাল আমাদের রেপ্লিকেশনের মধ্যে লাগে হচ্ছে প্রাইমার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যখন শহীদানা করতাম তখন একটা প্রশ্ন এসেছিল যে নিচে কোন প্রক্রিয়া প্রাইমার লাগে না? তখন অ্যান্সার ছিল ট্রান্সলেশন। তাহলে কোন প্রক্রিয়া প্রাইমার লাগে? তোমার রেপ্লিকেশন। আর কোনটার মধ্যে প্রাইমার লাগে না? ট্রান্সলেশন। এই লাগে না, যে এটা একটু আগে বলে আসছি ট্রান্সলেশন পড়ানোর সময়। আচ্ছা দেখো, নিচের কোনটা C3 উদ্ভিদের বৈশিষ্ট্য, C3 চক্রের বৈশিষ্ট্য? আচ্ছা দেখো, C3 চক্র আদর্শ তাপমাত্রা 30 থেকে 45 ডিগ্রি। আমরা একটু আগে পড়ে আসছি যে C4 উদ্ভিদ খুবই হাই টেম্পারেচার সহ্য করতে পারে, বাট C3 উদ্ভিদ পারে না। ওর অপটিমাম টেম্পারেচার 10 থেকে 25। ঠিক আছে, 10 থেকে 25 বাইরে গেলে দেখা যাচ্ছে ওর উৎপাদন ক্ষমতা কমে গেছে। তাহলে আমার এক নাম্বারটা ভুল। প্রথম উৎপাদন দ্রব্য অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, আমরা যদি C4 এর ক্ষেত্রে প্রথমটা হয় হচ্ছে প্রথম আবাসিক অনুদান, এটাও ভুল। কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব এখানে ভুল আছে। কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব ওর ক্ষেত্রে হচ্ছে 50 থেকে 150 ppm পর্যন্ত লাগে। তাহলে আমার বাকি সবগুলো এই প্রত্যেকটা তোমার C4 উদ্ভিদের, তাহলে ডি নাম্বারটাও ভুল। আমার অ্যান্সার হচ্ছে বি।
ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট স্টোমার মধ্যে হয়। গেল। আচ্ছা 93 নাম্বার কোশ্চেন দেখি, নিচের কোনটা ক্যারিয়ন লিম্ফ নামে পরিচিত? আমার নিউক্লিয়াসের মধ্যে যে সুপটা থাকে বা নিউক্লিয়াসের মাতৃকা, নিউক্লিয়াসের ম্যাট্রিক্স বা নিউক্লিওপ্লাজমের একটা নাম হচ্ছে ক্যারিয়ন লিম্ফ। এখানে এই মটা আসে না, ক্যারিয়ন লিম্ফ। ঠিক আছে, আচ্ছা ওকে। এরপরে কোশ্চেন দেখো 94 নাম্বারটা, উদ্দীপকে উল্লেখিত উপাদানটা বলো। উদ্দীপকে উল্লেখিত এটা কি? দেখি কে বলতে পারেন, বলো। উদ্দীপকে উল্লেখিত উপাদানটা কি বলো? দেখো ছবি দেখে চিনতে পারো কিনা, আমি আর বলবো না, বলো। বুঝলাম না, এটা ঠিক করো। 94 নাম্বারটা বলো। আগে বলো এ কে আর বি কে, এ কে আর বি কে, এ কে আর বি কে বলো। অমসৃণ আর আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এটা হচ্ছে আমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে আমার গলজি বডি। তাহলে দেখো আমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কি থাকে? সিস্টেমই থাকে, সিস্টেম থাকে না, সিস্টেম থাকে গলজি বডির মধ্যে থাকে হচ্ছে আমার ভ্যাকিউল এবং টিউবিউল। তাহলে আমার অ্যান্সার হচ্ছে সি। গুড। আপনাদের এত রেসপন্সের জন্য অনেক ধন্যবাদ, খুবই অ্যাটেন্টিভ বাচ্চা কাচ্চারা, মাশাআল্লাহ। আচ্ছা দেখো এ আর বি এর ক্ষেত্রে একটা জিনিস মিল আছে, সে একটা জিনিস কি বলো? দুইজনই, এটা অজ্ঞ পরিবহন আসছে কেন, এটা অন্ত পরিবহন হবে। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলজি বডি দুইটাই সেল সাইটোপ্লাজমের মধ্যে অন্ত পরিবহনে কাজ করে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সে জিনিসপত্র ট্রান্সফার করতে হেল্প করে। ঠিক আছে, অন্ত পরিবহনে হেল্প করতেছে। তাহলে একটাই রাইট অ্যান্সার, মানে একটাই সঠিকের মধ্যে এদের হচ্ছে অন্ত পরিবহনে কাজ করে দুইজনই। আচ্ছা তারপর দেখো কোনটাকে গতি পর্যায় বলে? আমাদের যে অ্যানাফেজ, অ্যানা ওয়ার্ডটা মানে হচ্ছে গতি। ঠিক আছে, তুমি এমনি বুঝতে পারো যে ধরো এটা আমার যে ইয়ারগুলা দুইটা মাঝখান জায়গা থেকে সরে মেরুর দিকে চলে যাচ্ছে, তাই না? বাহুগুলা হচ্ছে মেরু, বাহুগুলা হচ্ছে তোমার কি বলে বিষুবীয় অঞ্চল বরাবর আছে, আর ইয়াটা হচ্ছে চলে যাচ্ছে মেরুর দিকে। তাহলে এখানে একটা গতি সৃষ্টি হয়েছে না, যেটা আমরা তাকে বলি গতি পর্যায় বা অ্যানাফেজ। ঠিক আছে, অ্যানা মানে হচ্ছে গতি। ওকে, এবার 97 নাম্বার কোশ্চেনটা, যে কোন অঙ্গাণুটা অটোফ্যাগের সাথে, আমরা পরে ফেলছি লাইসোসোম হচ্ছে অটোফ্যাগস, অটোলাইসিস বা অটোফ্যাগোসাইটোসিসের সাথে জড়িত। এরপর দেখো এটা বলো। আবার তোমার সে ঘুরে ফিরে ম্যালেরিয়া পর্যায়ে এসে থামছে। দেখছো ম্যালেরিয়াটা যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমরা এতক্ষণ হয়তো বুঝে গেছো। আর যাই বাদ দেওয়া যাবে, ম্যালেরিয়া বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা দেখো উদ্দীপকের ই পর্যায় থেকে এইচ পর্যায়ে যাওয়া পর্যন্ত তোমার কি হচ্ছে, এখানে অ্যাড্রোসাইটিস সাইজোগনিটাই দেখাচ্ছে, সাফনার্স কণা দেখা যায়। ঠিক আছে, কণপথ সৃষ্টি হচ্ছে, কিন্তু বহু নিউক্লিয়াস বিশিষ্ট কিন্তু এখানে না। তুমি ছবি দেখে বুঝতে পারছো এখানে কিন্তু নিউক্লিয়াস একটা। ঠিক আছে, তাহলে আমার রাইট অ্যান্সার হচ্ছে 1 আর 2। ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে 1 আর 2। ওকে, এরপরের কোশ্চেনটা দেখো, ম্যালেরিয়া থেকে কিন্তু কিচ্ছু বাদ দেওয়া যাবে না, বারবার বলতেছি। আচ্ছা ই আর এফ এর ক্ষেত্রে, এটা তোমার ই পর্যায়, এটা তোমার এফ পর্যায়, দুইটার ক্ষেত্রে কি বলছে, কোনটা সঠিক? দেখো ই পর্যায়ের মধ্যে, ওকে দেখো বলছে কি ই পর্যায়ে তোমার মশকির দেহে ঘটতেছে না, তুমি মাত্রই বলেছো এটা এক্সোসাইটিস সাইজোগনিতা, এটা কি মানুষের দেহের মধ্যে ঘটতেছে না? ভুল। এফ পর্যায়ে তোমার হিমোজয়েন তৈরি হয়। হিমোজয়েন কোন স্টেজে তৈরি হয় বলো তো? হিমোজয়েন কোন স্টেজে তৈরি হয়? বলে ফেলছি, আগে অনেকবার বলছি, বলো হিমোজয়েন কোন স্টেজে তৈরি হচ্ছে, বলো। ম্যালেরিয়া হার্ড লাগে কেন বাবা? ম্যালেরিয়া তো সহজ, অত বেশি কঠিন না। একটু ঠান্ডা মাথায় বুঝলে ম্যালেরিয়া অনেক সহজ। ম্যালেরিয়া থেকে একটা প্রশ্ন আসেই, হয় এমসিকিউ হোক না সিকিউ। বলো তো হিমোজয়েন কোন স্টেজে সৃষ্টি হয়? বেশি প্রশ্ন নাই আর এজন্য ইচ্ছা করে টাইম লাগাচ্ছি। বলো হিমোজয়েন কোন স্টেজে সৃষ্টি হয়? কি রে কেউ পারো না? হিমোজয়েন কোন স্টেজে সৃষ্টি হয়? অ্যামিবয়েড ট্রফোজয়েড। গুড। তাহলে আমাদের এফ পর্যায়ের মধ্যে আমরা অ্যামিবয়েড ট্রফোজয়েড পর্যায়টা দেখছি, তাহলে আমাদের এফ পর্যায়ে হিমোজয়েন তৈরি হয়। ই পর্যায়ে তোমার
এক্সারসাইজ সার্জিক্যাল থেকে গ্যামেট সৃষ্টি হচ্ছে না, এই পর্যায়ে পুনরাবৃত্তি ঘটে না, অবশ্যই ঘটে। তাহলে আমার এটাও ভুল, রাইট আনসার হচ্ছে একমাত্র বি। আমার এই পর্যায়ের মধ্যে হিমোজয়েন্ট সৃষ্টি হচ্ছে। গুড, থ্যাংক ইউ আরিফুল ইসলাম। আচ্ছা, নিচের কোনটাকে সংক্রমণক্ষম পূর্ণাঙ্গ ভাইরাস বলে? দেখো আমাদের ভিরিয়ন, এই ভিরিয়নটাকে বলে হচ্ছে সংক্রমণ ক্ষমতা সম্পন্ন একটা পূর্ণাঙ্গ ভাইরাস। এটা কিন্তু পরীক্ষা আসে যে ভিরিয়ন কাকে বলে, ঠিক আছে? ভিরিয়ন কাকে বলে? সংক্রমণ ক্ষমতা সম্পন্ন পূর্ণাঙ্গ ভাইরাস। বাট আমি তোমাকে বলতাম যে সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাসকে কি বলে, সেটার অ্যান্সার হয়তো নিউক্লিওক্যাপসিড। জাস্ট ওর মধ্যে খোলসটাই আছে, ওর মধ্যে কোনো সংক্রমণ, কোনো জেনেটিক কম্পাউন্ড নাই ওর মধ্যে, ডিএনএ আর কিছুই নেই। আচ্ছা দেখো এরপরে কোশ্চেন, ব্যাকটেরিয়াতে পিলির প্রধান কাজ কি? পিলি যে আমরা যখন ব্যাকটেরিয়া গঠন দেখছি তখন দেখছিলাম না, ব্যাকটেরিয়াটা হচ্ছে অনেকটা এরকম, ওর মাথায় কিন্তু একটা পিলি বের হয়েছে, এই পিলি বেলুন রেখে দিয়েছে। হ্যাঁ যাই হোক, তো পিলির কাজ কি? পিলির মেইন কাজ হচ্ছে ও পোষকের দেহের সাথে লাগতে হেল্প করে। ধরো একটা ব্যাকটেরিয়া এসে তোমার এখানে অ্যাটাক করবে, তো সে হচ্ছে পিলি দিয়ে তোমার দেহের সাথে লাগবে, ঠিক আছে? তাহলে পিলি কি করবে? পোষকের দেহের সাথে সংযুক্ত হেল্প করে। এরপরে আসি আমাদের লাস্ট দিনাজপুর বোর্ড থেকে আমরা খুবই কম প্রশ্ন সলভ করবো, মনে হয় আমাদের সবকিছু কভার হয়ে গেছে, অনেক অল্প প্রশ্ন সলভ করবে। দেখো মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সে স্থায়ী অবস্থানের কারণে নিচে কোনটাকে আবাসিক অণু বলি? সিফোর উদ্ভিদের মধ্যে স্থায়ী ভাবে একটা জিনিস তৈরি হয়ে থাকে, সেটাকে আমরা কি বলবো? সেটা হচ্ছে আমাদের OAA, আবাসিক অণু বা OAA, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে আমাদের আবাসিক অণু, ঠিক আছে? গেল। এরপরে কোশ্চেন দেখো 103 নম্বর কোশ্চেনটা, হাইড্রাথর দিয়ে তরল পানি, ওই যে তোমার পানি পছন্দ কাহিনী, ঘটক, ঘাস, কচুর, টমেটো, ওরা কোন প্রক্রিয়া পানিটা বের করে দেয়? গাটেশন প্রক্রিয়া। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে গাটেশন কাকে বলে। তাহলে হাইড্রাথর দিয়ে তরল পানি বের করে দেওয়ার প্রক্রিয়া আমরা বলি হচ্ছে গাটেশন প্রক্রিয়া, ঠিক আছে? এরপরে দেখা 104 নম্বরটা, উদ্দীপককে কাঙ্ক্ষিত জিন বহন করেছে কিনা সেটা আমরা পরীক্ষা করব কিসের কিসের মাধ্যমে। ওকে দেখো, মানে কি, তোমার এই যে তুমি একটা রিকম্বিনেন্ট ডিএনএ বানাইছো, ওর মধ্যে কি আসলে তুমি যে জিনটা চাও সেটা কি আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা আমরা কয়েকটা পদ্ধতির মাধ্যমে বুঝতে পারি, ঠিক আছে? এই পদ্ধতিগুলো কি? আচ্ছা দেখো পদ্ধতিগুলো কি, পদ্ধতিগুলো হচ্ছে আমার কি কি, পিসিআর এর মাধ্যমে দেখতে পারি, ঠিক আছে? তারপরে রেস্ট্রিকশন ডাইজেশন দেওয়া, এখানেই তোমার হচ্ছে আরডি আর হচ্ছে জেনেটিক প্রোব জিপি। তাহলে আমরা এই চারটার মাধ্যমে চেক করতে পারি যে আসলেই ওর মধ্যে সেই কাঙ্ক্ষিত জিনটা আছে কিনা, ঠিক আছে? ওকে 105 নম্বর কোশ্চেনটা দেখো, কোষ চক্রের সংশ্লেষণ দশা। সংশ্লেষণ দশা মানে কি? কোন স্টেজ বলো তো? সংশ্লেষণ দশা মানে কোন স্টেজ বলো? সংশ্লেষণ দশা মানে কোন স্টেজ? কেউ বলতে পারবা? কেউ পারো না? আচ্ছা, আমাদের যেই এস ফেজটা আছে, এস ফেজ যেখানে আমার ডিএনএ ডুপ্লিকেশন হয়, ডিএনএ ডাবল হয়, এই এস ফেজটার মধ্যে হচ্ছে এটাকে আমরা বাংলা বলেছি সংশ্লেষণ দশা, যেখানে আমার ডিএনএ সংশ্লেষিত হয়। এখানে আমার কত পার্সেন্ট সময় যায়? 30 to 50%। কে রে ডিএনএ লিখছে? হ্যাঁ 30 to 50%। তাহলে এই সাথে আজকে আমাদের 23 সালের বোর্ডের সকল এমসিকিউ শেষ হলো।